আসসালামু আলাইকুম সবাইকে। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। আগামীকালকে আমাদের বাংলার প্রথম পত্র পরীক্ষা, এবং বাংলার প্রথম পত্র পরীক্ষার আগে আমি তোমাদেরকে বলেছিলাম আমরা এইচএসসির গ্র্যান্ড ফিনাল নিয়ে হাজির হব। গ্র্যান্ড ফিনাল বলতে কি, যে তুমি আজকে সারাদিনে কি কি পড়বা, সারাদিনে কি কি রিভাইজ দিবা, কোন কোন এমসিকিউ আসার মতো। সো এই জিনিসগুলো সবগুলো একটা কম্প্যাক্ট ওয়েতে আমাদের এই গ্র্যান্ড ফিনাল সিরিজে সাজানো থাকবে। সো এই গ্র্যান্ড ফিনাল সিরিজে যেটা হবে, সর্বপ্রথম আমরা শিখবো যে টাইপ ভিত্তিক কিভাবে আমরা আমাদের হচ্ছে সৃজনশীলগুলা সলভ করতে পারি। সো তোমরা একটু আমাকে জানাই দাও যে আমার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার বোর্ড ক্লিয়ার কি না, এই জিনিসগুলো একটু আমাকে স্পষ্টভাবে জানাই দাও। ওকে, ওকে, আমরা একটু চেক করে নেই। আচ্ছা, তো তোমরা সবাই শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দেই, শেয়ার করে দেই তোমাদের সব ফ্রেন্ডদেরকে। ওকে, চলো শেয়ার করে দিই। চলো শেয়ার ডান। তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। সো এখানে আমার প্রথমে ইন্ট্রো দেওয়া আছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আমি হোসেন হক মাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা এইচএসসি গ্র্যান্ড ফিনাল বাংলা নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমরা অপরিচিত অংশটা দেখব। অপরিচিত অংশ থেকে আমাদের কি কি পড়তে হবে। সো প্রথমেই দেখো, কবি বা লেখক পরিচিতি, এটা মাস্ট পড়তে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সো এইটা আমাদের রিভিশন দিতে হবে। আজকে আমাদের রিভিশন দিতে হবে কি, কবি বা লেখক পরিচিতি। তারপর আমরা পাঠ পরিচিতির রিভিশন দিব। পাঠ পরিচিতি কেন রিভিশন দিব, কারণ এখান থেকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে এখানকার উৎস পরিচিতি, অর্থাৎ অপরিচিতা কোথা থেকে নেওয়া হয়েছে, সেই উৎসটা কোথায় থাকে, এই তোমার পাঠ পরিচিতি থাকে। এবং পাঠ পরিচিতি আরেকটা কারণে পড়বো, সেটা হচ্ছে আমরা সৃজনশীলের প্রয়োগ পড়ি না, প্রয়োগ যেটা গ নাম্বারে থাকে, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, সেইটা লিখতেও কিন্তু আমাদের পাঠ পরিচিতিটা ইম্পর্টেন্ট, দক্ষতামূলক। পাঠের উদ্দেশ্য, তুমি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক যখন লিখবা তখন কিন্তু পাঠের উদ্দেশ্য লাগবে। তোমার শব্দার্থ এমসিকিউর জন্য লাগবে। আর কবিতার ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি তোমাকে কি পড়তে হবে, ছন্দ পড়তে হবে। ছন্দ না পড়ে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। ওকে, নেক্সট হচ্ছে দেখো সৃজনশীল সাজেশন। সৃজনশীল কি কি পড়বা, ধরো প্রথমেই এখান থেকে বলতে পারে যে অপরিচিতা গল্পের অনুপম চরিত্রটি ব্যাখ্যা করো। যে তোমার হচ্ছে দিল যে হচ্ছে একটা ছেলে, ধরো আমি আমি মাহিম, মাহিম হচ্ছে তার মায়ের কথা শুনে চলে, তার মামার কথার বাহিরে সে আসলে যায় না। এ কারণে তার বিয়ের সময় আসলে যৌতুক তার মা এবং তার মামার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কিন্তু মাহিম সেই যৌতুক বিষয়ে পাত্রীপক্ষকে কোনো কিছু বলে নাই। তাহলে প্রথম প্রশ্নটা যেটা থাকবে গ নাম্বারে, যে উদ্দীপকের মাহিম এবং মানে উদ্দীপকের মাহিম এবং তোমার পাঠ্য বইয়ের অনুপমের চরিত্রটি সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ সেটি ব্যাখ্যা করো। বা এইটা আসতে পারে যে উদ্দীপকের মাহিমের সাথে তোমার পাঠ্য বইয়ের কার মিল আছে, কার মিল আছে, অনুপমের মিল আছে। কাজেই এই অনুপমের চরিত্রটা কিন্তু আমাদের জন্য ম্যান্ডেটরি বা মোর দ্যান ইম্পর্টেন্ট। ওকে, সো তোমরা হচ্ছে প্রশ্ন কিভাবে আসবে সেটা বুঝতে পারতেছো কিনা সেটা একটু আমাকে জানাও। তাহলে প্রথমটা কি বললাম, ওকে, তাহলে মাহিমের কথাটা গেল, যে মাহিমের সাথে কি, মাহিম হচ্ছে যৌতুক দিতে বাধা দিছে। সেকেন্ড যে প্রশ্নটা আসতে পারে সেটা দেখো, অপরিচিতা গল্পে কল্যাণীর মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণের দিকটি ব্যাখ্যা করো। এখন দেখো, উদ্দীপক এইভাবে দিতে পারে যে একটি মেয়ে যার নাম হচ্ছে ধরো মৃত্তিকা, সেই মেয়েটি কী করছে, তার বিবাহ ভেঙে যাওয়ার পরে সে তার এলাকার যে সমস্ত মেয়ের বিবাহ ভেঙে গেছে কিংবা যারা বিধবা আছে তাদের শিক্ষার ব্রত নিয়েছে। তাহলে উদ্দীপকের মৃত্তিকার সাথে তোমার পাঠ্য বইয়ের কার সাদৃশ্য আছে, এই যে কার সাদৃশ্য আছে, এটা কার সাদৃশ্য আছে বলো, কল্যাণীর সাদৃশ্য আছে। তাহলে এটা গ নাম্বার কিন্তু আমরা দিয়ে দিলাম। আরেকটা প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের মৃত্তিকা কি আমাদের গল্পের কল্যাণীর একদম হুবহুব
তোমার পুরো চরিত্রটি ফুটিয়ে তুলেছে কিনা সেইটি ব্যাখ্যা করো। তাহলে এখানেও কিন্তু আমরা কল্যাণীর যে শিক্ষাব্রত সেইটাও কিন্তু দেখতে পাই। তাহলে দুইটা প্রশ্ন কিন্তু আমাদের চলে গেল, এই দুইটা প্রশ্ন কিন্তু ম্যান্ডেটরি আসতে পারে। আর একটা দেখো, অপরিচিত গল্পে কল্যাণীকে নিয়ে অনুপমের ভাবনা এবং দুর্বল আকর্ষণবোধের দিকটি ব্যাখ্যা করো। ধরো অপরিচিত গল্পে তোমার একটা দিতে পারে যে কোনো একটা ছেলে আচ্ছা, কোনো একটা গল্পে কেউ দিতে পারে যে ধরো কোন একটা ছেলে, যে ছেলেটা হচ্ছে কি নাম, একটা ছেলের নাম ধরি, ছেলের নাম ধরো তোমাদেরই নাম বলি, শাহরিয়ার শান। সেই শাহরিয়ার শান, ও অনেকক্ষণ ধরে অনুপমকে নিয়ে কমেন্ট করতেছে। সেই শাহরিয়ার শান হচ্ছে কি বলছে যে অনুপম অনুপমের সাথে শাহরিয়ার শানের মিল আছে। কোন দিক দিয়ে মিল আছে? যে শাহরিয়ার শান একটা মেয়েকে পছন্দ করতো, যেই মেয়েটাকে সে একটা কোনো রেল স্টেশনে দেখছে, বা শাহরিয়ার শান সেই কোনো একটা মেয়েকে নিয়ে সবসময় চিন্তা এবং তার ভাবনায় হচ্ছে কি মানে মগ্ন থাকে। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের শাহরিয়ার শানের সাথে অনুপমের কোন দিক দিয়ে মিল আছে? কোন দিক দিয়ে মিল আছে বলো তো? এই যে ভাবনা এবং অনুপমের যে দুর্বার আকর্ষণ বোধ, সেই জিনিসটা কিন্তু মিল আছে। তারপরে দেখো, অপরিচিত গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে যে সচেতনতা প্রকাশ পেয়েছে তার বিশ্লেষণ করো। এখন এটা প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে রহিম সাহেবের মেয়েকে, রহিম সাহেব তার হবু জামের সাথে বিয়ে না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যৌতুক প্রথা। রহিম সাহেব যখন বুঝতে পারেন তার মেয়ের এখানে বিয়ে দিলে তার মেয়ের ভবিষ্যৎ পরিণতি কিন্তু খারাপ হবে, এ কারণে তোমার কি রহিম সাহেব সেই বিয়েটা ভঙ্গ করে দেন। তখন আসতে পারে যে উদ্দীপকের রহিম সাহেবের সাথে তোমার গল্পের কার মিল আছে? কার মিল আছে? শম্ভুনাথ সেনের মিল আছে। এবং শম্ভুনাথ সেনের সাথে কিভাবে মিল আছে দেখো, এখানে কিন্তু শম্ভুনাথ সেনও যৌতুক প্রথায় বাধা দিছে। আরেকটা কজ আসতে পারে, তোমরা হচ্ছে হৈমন্তী গল্প পড়ছো কিনা আমি জানি না। সো হৈমন্তী গল্পে হৈমন্তীর কিন্তু তোমার হচ্ছে যৌতুকের কারণেই মারা যায়। সো এখানে হৈমন্তীর কাহিনীটাও দিয়ে দিতে পারে। আবার হচ্ছে যে যৌতুকের কারণে মারা গেছে, আবার ধরো তোমার বইয়ে মাসি পিসির রহমানের মেয়ে, সে কিসের জন্য মারা গেছে? যৌতুকের জন্যই স্বামীর নির্যাতনে মারা গেছে। সো এইটাও আসতে পারে যে উদ্দীপকের সাথে তোমার অপরিচিতা গল্পের যৌতুক প্রথার বৈসাদৃশ্য কোথায়? বৈসাদৃশ্য কোথায় বলো তো? বৈসাদৃশ্য মানে কি? বৈসাদৃশ্য মানে বিপরীত। বৈসাদৃশ্য কোথায়? যে হচ্ছে তোমার শম্ভুনাথ সেন এই যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরি করেন, যার ফলে কিন্তু কল্যাণী বেঁচে যায়, কিন্তু ওইদিকে হচ্ছে তোমার আব্দুর রহমানের মেয়ে কিন্তু মারা যায়। আর একটা কি সাদৃশ্য কোথায়? সাদৃশ্য হচ্ছে কি আব্দুর রহমানের মেয়ের সাথে কার, এই যে তার জামাইয়ের বিয়ে কিন্তু আব্দুর রহমান ভেঙে দেন, এইভাবে শম্ভুনাথ সেনের সাথে আব্দুর রহমানের কিন্তু মিল পাওয়া যায়। এই প্রশ্নটাও আসতে পারে। লাস্ট প্রশ্ন যেটা, অপরিচিত গল্পের আলোকে তৎকালীন সমাজ বাস্তবতার স্বরূপ বিশ্লেষণ করো। অর্থাৎ যৌতুক প্রথা, এখানে কি বলবা? এখানে হচ্ছে যৌতুক প্রথা। ধরো যৌতুক প্রথা নিয়েই এখানে আসবে, এবং নারী পুরুষতান্ত্রিক সমাজের পুরুষতান্ত্রিক সমাজের পুরুষতান্ত্রিক সমাজের অমানবিকতা, অমানবিকতা যেটা, সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তুলতে হবে, বুঝছো? সো এই প্রশ্নগুলাই কিন্তু হচ্ছে আমাদের অপরিচিতা থেকে আসতে পারে। কোথা থেকে আসতে পারে? অপরিচিতা থেকে আসতে পারে। সো এই অংশ নিয়ে তোমাদের সৃজনশীল নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু জানাও। আচ্ছা, এই প্রশ্ন এই প্রশ্নগুলা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমরা একটু আমাকে বলো যে ক্লিয়ার কিনা। ইয়াসিন আলী বলছে হাই। তোমরা যদি এটা ক্লিয়ার হও তাহলে আমি পরবর্তী অংশে আগাবো, হ্যাঁ? পাপিয়া বড়ুয়া বলছে ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে। নাজিফা লিমা বলছে ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা,
ভাইয়া সিকিউ কত পৃষ্ঠা লিখবো? তোমাদের একটা কমন কোশ্চেন। দেখো আমি এখানে একটা পেজ নেই, এক্সট্রা পেজ নেই। দেখো এটা ধরো ক নাম্বার তুমি পুরো লাইনে লিখবা। যদি বলে যে অপরিচিতা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে পুরোটাই লিখবে যে অপরিচিতা গল্পটি নেওয়া হয়েছে এই জায়গা থেকে। ওকে, তারপরে দিবা হচ্ছে খ নাম্বার। কি দিবা? খ নাম্বার। প্রথমে ক নাম্বার দিলা, খ নাম্বারে বললো যে তোমার হচ্ছে শিমুল ফুল এবং মাকাল ফল বলতে কি বোঝানো হয়েছে। তাহলে শিমুল ফুল মাকাল ফল বলতে কি বোঝানো হয়েছে, তাহলে তুমি এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে তুমি প্রথমে লিখবা যে শিমুল ফুল ও মাকাল ফল দ্বারা অনুপমের দৈহিক সৌন্দর্য ও গুণহীনতার কথা প্রকাশ পেয়েছে। কিসের কথা? গুণহীনতার কথা প্রকাশ পেয়েছে। এটা লিখলা। তাহলে এই খ নাম্বারে দেখো এখানে মার্ক কত থাকে? 1 নাম্বার। তার জন্য তুমি এক লাইনে লিখছো। কিন্তু খ নাম্বারে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে অনুধাবন। আরেকটা কি? অনুধাবন। তাহলে প্রথমে যখন তুমি এক লাইন তোমাকে কিন্তু লিখতেই হবে। তুমি যদি পুরোটাই একবারে লিখে দাও তখন তুমি জ্ঞানের পার্টটা মিস করছো, তাহলে তোমাকে টিচার এখানে মার্ক কত দেবে? 1 মার্কই দিবে, কারণ তুমি একবারেই পুরোটা লিখতেছো। এই কারণে যেটা করবা, তুমি প্রথমে এখানে দুইটা প্যারা করবা। প্রথম প্যারায় জ্ঞানমূলকটা লিখবা যে শিমুল ফুল ও মাকাল ফল দ্বারা কি বোঝানো হয়েছে। সেকেন্ডে আসে তুমি অনুধাবনটা লিখবা। অনুধাবনটা কিভাবে লিখবা? অনুধাবনটা এইভাবেই লিখবা যে শিমুল ফল কি? শিমুল ফুল ও শিমুল ফুল বলতে কি বোঝায়? শিমুল ফুল বলতে বোঝায় সুন্দর এবং গন্ধহীন ফুল। আর মাকাল ফল বলতে কি বোঝায়? মাকাল ফল বলতে বোঝায় এইটা, যে খাওয়ার অনুপযোগী, দেখতে সুন্দর। তাহলে এটা লিখলা। তারপর লিখবা যে অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের নায়ক অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন, কারণ ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পরে তার মা তাকে হাতে হাতে মানুষ করেছেন এবং ছোটবেলা থেকেই তাকে আসলে কোনো কাজ করতে হয়নি, যার দরুন সে আসলে ছোটবেলা থেকেই গুণহীন ছিল এবং সে দেখতে সুন্দর হওয়ায় তার পণ্ডিত মশাই তাকে বিদ্রূপ করে শিমুল ফুল এবং মাকাল ফল দ্বারা বলতো। তাহলে তুমি দেখো এখানে দুইটা প্যারা লিখলা। প্রথমে জ্ঞান লিখলা, তাহলে তোমার টিচার এখানে 1 দিচ্ছে। এই দ্বিতীয় প্যারা লেখার জন্য তুমি কিন্তু এখানে 2 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এখানে 1 মার্ক, এখানে 2 মার্ক। সো এইটা কতটুকু লিখবা? এটা হাফ পেজ লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এটা হাফ পেজ লেখার চেষ্টা করবা। আর এটা সম্ভবত 1 থেকে 2 লাইনের মধ্যে হওয়ার কথা। 1 থেকে 2 লাইন, 1 থেকে 2 লাইনের মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 1 থেকে 2 লাইনের মধ্যে হয়ে যাওয়ার কথা। আর এটা হচ্ছে তোমার 1 থেকে 2 পেজের মধ্যেই হয়ে যাবে। ওকে, আশা করছি। সো খুব বেশি লাগছে না এখানে। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু তোমার কি ভাইয়া, ক্লিয়ার, পানি পানি। ওকে ভাইয়া, নেক্সটে আসো। এখন গ নাম্বারের কথা। এখন দেখো গ নাম্বারে আমাদের গ নাম্বারকে আমরা কি বলে থাকি? গ নাম্বারকে আমরা বলে থাকি প্রয়োগমূলক, তাই না? গ নাম্বারকে কি বলে থাকি? প্রয়োগমূলক। গ নাম্বারের জন্য মার্ক কত আমার? গ নাম্বারকে বলে থাকি প্রয়োগমূলক এবং গ নাম্বারের জন্য আমার মার্ক হচ্ছে কিন্তু 3। হ্যাঁ, সো গ নাম্বারও 3টা অংশ থাকে। একটা অংশকে আমরা বলছি জ্ঞান, একটাকে বলছি অনুধাবন, আর একটাকে আমরা বলছি প্রয়োগ। ঠিক আছে? ধরো তোমার এখানে বললো যে হচ্ছে উদ্দীপকের মাহিম একদম হচ্ছে কোনো কাজ করে না, তাহলে উদ্দীপকের মাহিমের সাথে তোমার গল্পের কার মিল আছে? তাহলে দেখাই যাচ্ছে অনুপমের মিল আছে। তাহলে তুমি এখানে প্রথমেই লিখবা, প্রথম লাইনে এইটা লিখবা হচ্ছে 1 থেকে 2 লাইনে, অর্থাৎ গ নাম্বারের যে জ্ঞানমূলকটা আছে সেটা লিখবা 1 থেকে 2 লাইনে, যে উদ্দীপকের মাহিমের সাথে আমার গল্পের বা অপরিচিতা গল্পের কার মিল আছে? অনুপমের মিল আছে। অনুপমের মিল আছে। হ্যাঁ, ঠিক আছে, অনুপমের মিল আছে। ওকে,
লিখলা অনুপমের মিল আছে। এখন তুমি এখানে এই তো এই প্যারাটা লিখবা কতটা, এটা লিখবা 1 থেকে 2 লাইন। ওকে, 1 থেকে 2 লাইন। এই অংশটা লিখবা হচ্ছে হাফ পেজ। কয় পেজ? হাফ পেজ। না, এটা লিখবা 1 পেজ, হাফ পেজ বলছি, সরি। আচ্ছা, তোমাদেরকে লাইনের হিসাবে বলি, এটা লিখবা হচ্ছে তুমি 8 থেকে 9 লাইন। তুমি লাইন হিসাব করবা, পেজ হিসাব করবা না, 8 থেকে 9 লাইন। তাহলে এখানে লিখবা যে উদ্দীপকের মাহিম কি কি করছে, মাহিম কি কি করছে, তোমার বইয়ের মানে অপরিচিতার অনুপমের বর্ণনা দিবা, অপরিচিতার অনুপমের বর্ণনা দিবা। মূল খেলাটা কোথায়? মূল খেলাটা হবে এখানে, এটার নাম হচ্ছে কি প্রয়োগ। এটা লিখবা হচ্ছে 3 থেকে 4 লাইন। এখানে লিখবা যে পাঠ্য বইয়ের মানে এখানে দুইজনের খালি ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র বিশ্লেষণ করে দিবা, আর কিছু করবা না। অনুধাবনে কি করবা? চরিত্র বিশ্লেষণ করবা, চরিত্র বিশ্লেষণ করবা, আর কিছুই করবা না, খালি চরিত্র বিশ্লেষণ করবা। তো এখানে বলবা যে পাঠ্য বইয়ের অনুপমের সাথে, অনুপমের সাথে মাহিমের এই কারণে মিল আছে, মাহিমের মিল আছে, মাহিমের মিল আছে, মিল আছে, শুধু কারণটা এখানে বিশ্লেষণ করবা। হ্যাঁ, এখানে কারণটা দিবা, কোন কারণে মিল আছে। তারপরে শেষে শেষে গিয়ে তুমি হচ্ছে একটা কাজ করবা, আমি একটু তুলে দিই। বোর্ড ওঠে না কেন? আচ্ছা, যাই হোক, তাহলে 3-4 লাইন লিখলা। তারপর তুমি একদম শেষে এখানে এসে 2 লাইনে একটা ফিনিশিং দিবা, সেটা হচ্ছে উপরযুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, উপরযুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রতীয়মান হয় যে, কি প্রতীয়মান হয় সেটা লিখে দিবা। তাহলে এখানে 2 লাইন, এখানে 3 থেকে 4 লাইন, তাহলে 2 আর 4 6, 6 আর 9 হচ্ছে তোমার কত হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17। তাহলে এটা 17 লাইন লিখবা। আই হোপ 17 লাইন লিখতে তোমার 1.5 পেজের মতো লাগবে। হ্যাঁ, 17 লাইন লিখতে কত পেজ লাগবে? 1.5 পেজের মতো লিখবে। 17 কি মানে 17 পেজ লিখতে তোমার 1.5 পেজ লাগবে, এর বেশি আসলে লাগার কথা না। তারপর ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে আসতেছে হচ্ছে উচ্চতার দক্ষতামূলক, উচ্চতার দক্ষতামূলক। ঠিক আছে, তাহলে উচ্চতার দক্ষতামূলকে ওখানে বলা আছে শেষে যে হচ্ছে তোমার ওই ইয়ার সাথে, অনুপমের সাথে কার, তোমার হচ্ছে পাঠ্য বইয়ের যেহেতু মাহিমের মিল আছে, শেষে যা দেখবা যে মাহিমের মা তোমার যৌতুক চায়নি, বরঞ্চ সে বলেছে যে আপনার মেয়ে তো আমাদেরই মেয়ে, এ কারণেই মাহিমের মা কোনো ধরনের যৌতুক চায়নি, এ কারণে মাহিমের সাথে তার বউয়ের বিয়ে হয়ে গেছে। এখন অনুপমের এখানের প্রশ্নটা হবে এমন যে তাহলে অনুপমের সাথে, অনুপমের মামার সাথে মাহিমের মায়ের বৈসাদৃশ্য কোন কোন ক্ষেত্রে? প্রশ্ন কি থাকছে? অনুপমের মায়ের সাথে, অনুপমের মামার সাথে, অনুপমের মামা এবং মাহিমের মায়ের মধ্যে, মাহিমের মায়ের মধ্যে বৈসাদৃশ্য। তাহলে এটা হচ্ছে তোমার বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে কি? অমিল। ওকে, তাহলে দেখো উচ্চতার দক্ষতা যেহেতু, সেহেতু এখানে প্রথমে জ্ঞান লিখবা কত? 1 থেকে 2 লাইন। সেটা কি লিখবা? যে অনুপমের মামার সাথে মাহিমের মায়ের বৈসাদৃশ্য আছে। অনুপমের মামার, অনুপমের মামার সাথে মাহিমের মায়ের বৈসাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। এটা কিন্তু তোমার জ্ঞান হয়ে গেল। হ্যাঁ, তাহলে জ্ঞান হয়ে যাওয়ার পরে তোমার এখানে অনুধাবন লিখবা। অনুধাবন কত পেজ? ওই যে আমি যেটা বলেছিলাম যে তোমাকে এখানে 8 থেকে 9 লাইন না, এখানে তোমাকে হচ্ছে অনুধাবন লিখবা না, এখানে এমন কিছু লিখবা যেটা তোমার বইয়েও নাই, যেটা তোমার হচ্ছে উদ্দীপকেও নাই। কোথায়? এই অংশটা বইয়েও থাকবে না, বইয়েও নাই, উদ্দীপকেও নাই। তাহলে এখানে লিখবো কি? এখানে লিখবা হচ্ছে তোমার শিখনফল। কি লিখবা? শিখনফল। ভাইয়া শিখনফল বলতে কি বুঝি? শিখনফল বলতে বুঝি যে এই যে তোমার হচ্ছে অপরিচিতা গল্প, অপরিচিতা গল্প থেকে আসলে আমাদের শিক্ষা কি নিছি? অপরিচিতা গল্প থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছিলাম সেটা হচ্ছে যৌতুক
যৌতুক একটি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি। যৌতুকের ফলে কি কি সমস্যা হয়? যৌতুকের ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে এটা লিখলা 3 থেকে 4 লাইনের সমস্যাগুলো লিখলা, এটা হচ্ছে 3 থেকে 4 লাইনের কথা। তারপরে তুমি যেই প্যারাটা করবা, এখানে হচ্ছে তুমি দুইজনের চরিত্র বিশ্লেষণ করবা, কারণ এটা হচ্ছে কি তোমার অনুধাবন। তাহলে এটা কয় লাইন লিখতে হবে? 8 থেকে 9 লাইন। তাহলে এখানে হচ্ছে মামার চরিত্র বিশ্লেষণ আর হচ্ছে মাহিমের মায়ের চরিত্র বিশ্লেষণ, মাহিমের মায়ের চরিত্র বিশ্লেষণ। তাহলে দুইজনেরই চরিত্র বিশ্লেষণ করলাম। তারপরে এখানে এসে আমরা লিখে দিব যে কি কারণে, ওকে, এখানে আবার 3 থেকে 4 লাইন লিখব যে বৈসাদৃশ্য কোন কোন কারণে, বৈসাদৃশ্যের কারণ, বৈসাদৃশ্যের কারণ। তারপরে শেষে গিয়ে আবার লিখব হচ্ছে 2 থেকে 3 লাইনে যে উপসংহার। ওকে, এখানে লিখবা যে অনুপমের মামা হচ্ছে লোভী ছিল, কিন্তু মাহিমের মা লোভী ছিল না, যিনি একজন শিক্ষিত মহিলা ছিলেন, এবং অনুপমের মামা হচ্ছে কি ছিল, একটা বলদ ছিল, যার কারণে আসলে তিনি যৌতুক চেয়েছেন। এই কারণে জিনিসগুলো লিখে দেবা। এখানে মামার চরিত্র বিশ্লেষণ করবা যে মামা আসলে লোভী ছিল, সে বড় লোকের কন্যা চাইতো না, সে গরিব কন্যা চাইতো, যাতে করে টাকা দিতে কুসুম না করতো, কিন্তু মাহিমের মা এই দিক থেকে ব্যতিক্রম। সো এই জিনিসটা দুইজনের চরিত্রটা এখানে বিশ্লেষণ করবা। আর এখানে কি লিখবা? শিখন ফল, অর্থাৎ তুমি বইটা পড়ে কি শিখছো, যে যৌতুক একটা খারাপ জিনিস, যৌতুকের ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখানে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার লিখতে হবে। তাহলে এখানে শিখন ফল লিখবা। তাহলে দেখো এখানে কয় লাইন লিখছো? 2 লাইন, 2 আর 4 6, 6 আর কত এখানে তোমার 9, 6 9 15, 15 আর 4 কত 19, আর হচ্ছে 3 3 কত 19, আর 3 হচ্ছে তোমার 22। তাহলে এখানে 22 লাইন লিখতেছো। 22 লাইন লিখতে তোমার সম্ভবত 2.5 পেজ লাগবে। হ্যাঁ, 2.5 পেজ লাগবে। সো এইভাবে তুমি যদি লেখো, আই হোপ তোমার হচ্ছে পুরো মার্কটা আসবে। বিশেষ করে এই যে শিখন ফল, শিখন ফলটা কিন্তু কোনো স্টুডেন্টই লেখে না, কোনো স্টুডেন্টই লেখে না যে হচ্ছে শিখন ফল। এই জিনিসটা খুবই মানে একটা ব্যতিক্রম জিনিস। তুমি যদি এটা লেখো তাহলে তোমার টিচার প্রথমেই যদি এটা দেখে, মনে রাখবে একটা জিনিস, যে একটা টিচার কখনোই তোমার পুরো খাতা দেখার সময় পাবে না, সে প্রথম 2টা সৃজনশীল দেখবে। আমার মা হচ্ছে হেড টিচার, তো আমি জানি আমার মা হচ্ছে প্রথম 2 থেকে 3টা সৃজনশীল দেখে, দেখার পরে হচ্ছে বাকিগুলো স্কিপ করে যায়। মানে এমনিতে ওই একটা কথা বলে না যে ভাত চিপলে, একটা ভাত চিপলে সব ভাত বোঝা যায়। এই জন্য তুমি পুরো প্রশ্নটাকে বুঝে নিবা। পুরো প্রশ্নটা দেখার পরে তুমি যেই 3টা সৃজনশীল সবচেয়ে ভালো লিখতে পারবা, সেই 3টা সৃজনশীল প্রথমে লিখবা। প্রথমে কিভাবে লিখবা? এইভাবে লিখবা, এবং প্রথমে লেখাগুলো একটু সুন্দর করার চেষ্টা করবা। শেষে তুমি যদি হিবিজিবি লিখে দাও, তো টিচারও ওই তোমার প্রথমের নাম্বার অনুসারে কিন্তু পরের নাম্বারগুলো দিবে। এই জিনিসগুলো একটু ম্যান্ডেটরি মনে রাখবা, যে কোনো টিচারই পুরো খাতা দেখার সময় পায় না। বাংলাদেশের মানে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে একটা অবান্তর জিনিস, সেটা হচ্ছে শিক্ষকদের খুব কম সময় দেওয়া হয় খাতা দেখার জন্য। শিক্ষকদের, আবার বলতেছি, রিপিট করতেছি, খুব কম সময় দেওয়া হয় খাতা দেখার জন্য। এই জন্য একটা শিক্ষক পুরাটাই খাতা দেখতে পারে না। তার জন্য তুমি যে 7 নম্বর সৃজনশীলে গান লিখে দিয়ে আসবা এমন না। ওকে, 7 নম্বর সৃজনশীল, 6 নম্বর সৃজনশীলে কেউ কখনো গান টান লিখতে যাবে না, তাহলে তোমার পরীক্ষা কিন্তু দিয়ে দিবে। ওকে, গান টান লিখতে যাও না, আবার গান টান লিখলে কিন্তু ধরে রাখবা। সো শিখন ফল নাকি উত্তরের সারবস্তু? উত্তরের সারবস্তু যদি লিখতে যাও, তাহলে উত্তরের সারবস্তু লিখতে গেলে ঝামেলা হয়ে যাবে। উত্তরের সারবস্তু এখানে না লিখে তুমি হচ্ছে শিখন ফলটা লিখবা, যে তুমি আসলে এই প্রশ্ন থেকে কি শিখছো। সারবস্তু মানে পুরো উত্তরের যেটা বলা হচ্ছে সেটাই তুমি এখানে লিখে দিলা। তাহলে তো তোমার উদ্দীপকের মাহিম আবার আসতেছে, মাহিমের মা আবার আসতেছে, উদ্দীপকের মামা আবার আসতেছে, তাহলে তো এটা রিপিটেড জিনিস হচ্ছে। আমরা রিপিট করবো না, আসলে আমরা রিপিট করতে চাই না, বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমরা রিপিট করতেছি না, এখানে শিখন ফলটাই লিখতেছি। ওকে, ইউসুফ আলী খান বলছে গ এবং ঘ এর জন্য কত পাতা লিখবো? এই যে দেখো এখানে আমি প্রত্যেকটাতেই বলে দিছি, ঘ নাম্বার লিখবো 2.5 পেজ। 2.5 পেজ আমরা ফোকাস করবো না, আমরা ফোকাস করবো যে এখানে 22টা লাইন হচ্ছে কিনা। তার মধ্যে 22 লাইন বলতে তুমি কি বুঝো? 22টা বাক্য। এখানে তুমি এই যে এইভাবে লাইন লিখে গেছো 22টা, এমন না, তোমার 22টা বাক্য। এখানে লাইনটা আমি ভুল লিখছি, এটা হচ্ছে 22টা বাক্য। আর এটা হচ্ছে তোমার 17টা বাক্য। 17টা বাক্য লিখতে সম্ভবত 1.5 পেজের মতো লাগবে। তাহলে গ নাম্বারটা 1.5 পেজ, তারপর হচ্ছে খ নাম্বারটা হাফ পেজ, ক নাম্বারটা হচ্ছে মানে 1 থেকে 2 লাইনের মধ্যেই শেষ করব, এবং হচ্ছে তোমার ঘ নাম্বারটা 2.5 পেজের মধ্যে শেষ করব। ওকে, সো এই হচ্ছে আমাদের সৃজনশীল লেখার টেকনিক। ওকে,
তাহলে দেখো এই হচ্ছে অংশটা, এই অংশটা লেখার পরে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি হচ্ছে কত মার্ক পাইছিলেন। আমি এই পরীক্ষার মানে এই জিনিসটা অবলম্বন করে আমি হচ্ছে সৃজনশীলে 70-এর মধ্যে আমি পাইছিলাম হচ্ছে 67। হ্যাঁ, মানে এইভাবে ফলো করে 67, ক্যান ইউ ইমাজিন? তুমি যদি আমি কোনো কোনো জিনিসে আমি যখন মার্কটা দেখছি আমি 9 করেও ধরছি, 9 করে ধরে আমি ভাবছিলাম যে 63 কিংবা 60-এর উপরে পাবো, কিন্তু আমি আমার মার্ক দেখে হতবিহ্বল, আমি 67 পাইছি। তার মানে প্রথমেরগুলোতে আমাকে 10-এ 10 দিছে, পরেরগুলোতে মনে হয় কমাই দিছে, মানে প্রথম 4টাতে আমাকে 10-এ 10 দিছে, তারপরে এগুলো 9 করে দিছে, বা 9.5 করেও দিতে পারে, এখন টিচারদের মন মর্জি কেমন থাকে, বুঝছো না? সো আমি সৃজনশীলে 67 পাইছিলাম, আর এমসিকিউ মনে হয় 28 পাইছিলাম। এই হচ্ছে আমার মার্ক। নাজিফ আলিমা বলছে ভাইয়া ইনবক্সে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, দয়া করে ক্লাসটা শেষে দেখিবেন, দরকারি অনেক। আচ্ছা, দেখবো না ইনশাল্লাহ, সময় পাই। ওকে, একজন বলছে যে আমার একটা প্রশ্ন ছিল, এমসিকিউ আর সিকিউ মিলে 33 পাইতে হবে নাকি এমসিকিউ সিকিউ দুইটাতেই দুইটাতেই কি বলছে পাস হতে হবে? আচ্ছা, এইটা বলি, এমসিকিউ এর জন্য দেখো, এমসিকিউ এর জন্য কি করবা, এমসিকিউ এর জন্য তোমার পুরো মার্ক কত 30, তাহলে এমসিকিউ এর জন্য 30-এর 33% হিসাব করো, 30-এর 33% কত হয়? আর সিকিউ এর জন্য তোমাকে 70-এর 33%, 70-এর 33%, তাহলে হিসাব করো। আমার ফোন কই? আচ্ছা, সিনজাতুল জান্নাত বলছে ভাইয়ার এইচএসসি কোন বোর্ড? আমার এইচএসসি হচ্ছে দিনাজপুর বোর্ড। ওকে, তাহলে দেখো দিনাজপুর বোর্ডে এমনিতে মার্ক কম দেয়। সো 30-এর 33%, তাহলে 30 ইন্টু 33/100। তোমাকে এমসিকিউ এ সর্বনিম্ন হচ্ছে 10 পাইতে হবে, আর সিকিউ এ হচ্ছে 70 ইন্টু 33/100, এবং সিকিউ এ 24 পাইতে হবে, বুঝছো? মানে তোমাকে ন্যূনতম শ্রাবন্তী রয় বলছে ভাইয়া আপনি জিনিয়াস, থ্যাংক ইউ। দেখো এমসিকিউ এ তাহলে 30-এর মধ্যে 33%, তাহলে এমসিকিউ এ তোমাকে 10 পাইতেই হবে। তুমি যদি এমসিকিউ এ 9 পাও তাহলে কিন্তু তুমি ফেল করবা। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা যে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। বুঝতে পারছো? ভাইয়া সৃজনশীল টাইমটা একটু বলেন। আচ্ছা, এমসিকিউ 10টা করে এমসিকিউ সলভ করবো, বেশি করবো না। দেখো তাহলে আমি যেটা বললাম যে পাস মার্ক নিয়ে যেটা মানে কনফিউশন, তাহলে এমসিকিউ এ তোমার 30টার 33%, মানে 30-এর 33% কত? এমসিকিউ তোমাকে অবশ্যই 10 পাইতে হবে। তুমি যদি 9 পাও তাহলে তুমি কিন্তু ফেল। আর সিকিউ এ 70-এর 33%, অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই 24-এর উপরে পাইতে হবে। তুমি যদি 22 পাও বা 21 পাও, যদিও কেউ 22-21 পায় না, অনেকেই পায়, আমি একবার দেখছিলাম। সো 22-21 পাইলে কিন্তু তুমি এখানে ফেল করতেছো। সো তোমাকে দুইটা মিলেই কত পাইতে হবে? দুইটা মিলে 34 আসে, সরকার তোমার জন্য আরও সুবিধা করে দিছে, 1 মার্ক কমাই দিয়ে তোমাকে 33 পাইলেই পাস করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এমসিকিউ অবশ্যই 10টার বেশি পাইতে হবে, আর সিকিউএ অবশ্যই তোমার কি পাইতে হবে? 24-এর বেশি পাইতে হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখবা। ওকে, এমসিকিউ 10, সিকিউ হচ্ছে 23 বা 24। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো আমরা নেক্সটে আসি। নেক্সটে দেখো, আমরা প্রথমে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? আচ্ছা, নোবেল পুরস্কার পান হচ্ছে তোমার কত সালে? 1913 সালে, যে নোবেলটা পরবর্তীতে আসলে চুরি হয়ে যায়, এবং নোবেলটা পাইছিল কিসের জন্য? সং অফ অফারিংসের জন্য। তাহলে সং অফারিংসের বাংলা কি? সং অফারিংসের বাংলা কি? সং অফারিংসের বাংলা কি বলো? সং অফারিংসের বাংলা হচ্ছে তোমার কি? গীতাঞ্জলি। তাহলে শুধু এখানে গীতাঞ্জলি ছিল না, এখানে গীতাঞ্জলির সাথে আরও কিছু, গীতাঞ্জলি প্লাস অন্যান্য কবিতা, অন্যান্য কবিতা।
ওকে, আমরা খালি এমনিতে সলভ করে যাব, মানে আসতে পারে এই প্রশ্নগুলো সবগুলো 24-এর প্রশ্ন, হ্যাঁ, যেগুলো সলভ করাবো, মানে আইডিয়া যাতে পাও। দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি বলো? সিফাত সিফাত জয় বলছে ভাইয়া ছেলেদের প্রশ্নের জবাব দেন। অবশ্যই জবাব দিও, কেন জবাব দিব না? ভাইয়া শেষ সময় এগুলার করণীয় হুদায় সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট না ভাই, এই প্রশ্নগুলো তোমার আসতে পারে, বুঝছো? মানে তোমার আইডিয়া আছে বলে সবারই আইডিয়া থাকবে এমন তো না, সবার আইডিয়া থাকবে এমন তো না, বুঝতে পারছো? অনেকের ধরো এইটা তো বলাই হয়েছে গ্র্যান্ড ফিনাল, মানে শেষ সময়ে তুমি যাতে সময় নষ্ট না করো, কি কি আসবে সেগুলাই যাতে বুঝতে পারো, হ্যাঁ? মানে এক্সট্রা তোমাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এই জিনিসগুলো পড়ে যাবে, শেষ। এখান থেকেই আসলে কমন আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে 2 নম্বরটা আসো। হ্যাঁ, বাংলা ফার্স্ট সেকেন্ড একসাথে 5 দিবে, সেটা 2-এর হচ্ছে খ নাম্বার হট্টগোল। আচ্ছা, অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক হচ্ছে মামা। ওকে, অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর, এটা সকলেই জানি আমরা, সলভ করাইছিলাম এগুলা, আমরা জাস্ট এমনিতে এক লাইনে দেখে যাবো। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? গরিবের কন্যা পছন্দ নয়, কিন্তু সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রের শ্রেষ্ঠ ঐকতান বাদনকে আমরা বলি রসন চৌকি। 7 নম্বরে দেখি আসর জমাতে অদ্বিতীয়কে, এটা হচ্ছে হরিশ। এগুলো কোনো না কোনো বোর্ডে চলে আসবে, খালি এক ইয়াতে দেখে নাও। শ্বশুরের সামনে অনুপমের মাথায় হেড রাখার কারণ কি? শ্বশুরের ব্যবহারে লজ্জায়, বিয়ের আয়োজন দেখে, নাকি হচ্ছে মামার গহনা পরীক্ষা দেখে? বুঝছো কোনটা? বলো, এটা হচ্ছে কোনটা হবে? 8 নম্বরের উত্তর দাও। আচ্ছা, এটা হচ্ছে অনেকেই বলতেছো যে বিয়ের আয়োজন দেখে, মানে লজ্জায়, এটা হবে মামার গহনা পরীক্ষা দেখে। ওকে, 9 নম্বর হচ্ছে কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? বিনেদা কর্তৃক মেয়ে পছন্দ হয়, বিবাহের দিনক্ষণ ধার্য হওয়ায়, তারপরে হচ্ছে বিবাহ না করিতে কল্যাণীর পণ, আর হচ্ছে গাড়িতে কল্যাণীর সাথে হচ্ছে সাক্ষাৎ। এটার আনসার কি হবে বলো? এটা হচ্ছে ওই যে, মানে কল্যাণী যে বিয়ে করতে চায় না, শুনেছিলাম তার নাকি অনেক পাত্র এসেছিল, কিন্তু বিয়ে করতে সে চায় না, অর্থাৎ বিবাহ না করিতে কল্যাণীর পণ, মানে সে একটু চান্স নিতে চাইছিল। কিন্তু জরিমা শব্দের অর্থ কি বলো? আড়ষ্টতা, চাকচিক্য নাকি জং ধরা? জরিমা শব্দের অর্থ হচ্ছে আড়ষ্টতা। সো এই 10টা প্রশ্নের মধ্যে থেকে কোনো না কোনো বোর্ডে 2-1টা প্রশ্ন চলে আসতে পারে। সো এরপরে দেখো আমার পথ নিয়ে আলোচনা করব। আমার পথের প্রথমেই যেগুলো দেখতে হবে, কবি ও লেখক পরিচিতি দেখতে হবে, কারণ এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পাঠ পরিচিতি আগেই বলেছি, পাঠ পরিচিতি তোমার হচ্ছে উৎসর জন্য পড়তে হবে, এবং পুরো সৃজনশীলটা কিভাবে লিখবা সেটার একটা ধারণার জন্য পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠের উদ্দেশ্যও পড়তে হচ্ছে, শব্দার্থ এবং ছন্দ, এটা হচ্ছে কবিতার ক্ষেত্রে মাস্ট। এখন দেখো সৃজনশীল সাজেশন। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আমি সত্তাকে জানা, আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব। অর্থাৎ তোমার একটা উদ্দীপক দিল যে এই নেতা সবসময় মিথ্যা কথা বলে, তাহলে এই নেতা কি ভবিষ্যতে আত্মবিশ্বাসী হতে পারবে কি না? তাহলে তাহলে তোমার হচ্ছে ক নাম্বারে, মানে গ নাম্বারে বলবে যে উদ্দীপকের নেতার সাথে আমার পথ প্রবন্ধের আত্মবিশ্বাসী হওয়ার দিকটির বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকের নেতা মিথ্যা কথা বলে, কিন্তু আমার পথে নজরুল কি বলছে? যে সত্য কথা বলতে হবে, সত্যের মাধ্যমে কি থাকতে হবে? আত্মবিশ্বাসী থাকতে হবে। তারপর দেখো দাস মনোবৃত্তি ত্যাগ করে আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা। আচ্ছা, তুমি যখন দাস থাকবা, বলা হইলো যে
আগে আরব দেশে দাস প্রথা ছিল এবং এই দাস প্রথায় মানুষজন তাদের মালিকের কথা অনুযায়ী চলাচল করত। তারা তাদের মালিকের পছন্দ অনুযায়ী সবসময় চলাফেরা করতো, মালিকের বাইরে তারা কখনোই কোনো কিছু করতে পারতো না। তাহলে ঘ নম্বরের প্রশ্নটা আসলো এইভাবেই যে উদ্দীপকের দাস প্রথার সাথে বা উদ্দীপকের আরব দেশের সাথে তোমার গল্পের আমার পথ প্রবন্ধে কিভাবে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখো, তুমি যখন দাস থাকছো তখন মালিকের ইচ্ছাই সব কিছু করতে হচ্ছে, অর্থাৎ তুমি আত্মনির্ভরশীল হতে পারছো না বা নিজের মতো করে চলতে পারতেছো না। তাহলে এখানে কি হচ্ছে, দাস প্রথার সাথে তোমার এই যে আত্মনির্ভরশীল হওয়া কিন্তু বৈসাদৃশ্যতা গেল। হ্যাঁ, তারপর দেখো, সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণের তাৎপর্য। উদ্দীপক একটা কোট দিয়ে দিল, রবীন্দ্রনাথ ঠাকুর বা কোনো কিছু বা কারো দিয়ে বললো যে, ধরো মহাত্মা গান্ধী বলেছে যে তিনি বললেন আমি আছি বা আমরা আছি, আমরা বুঝলাম যে তিনি আছেন। এই লাইনটা ব্যাখ্যা করলো বা তোমার বই থেকেই এটা তুলে দিল, দেওয়ার পরে বলল যে তুমি যদি সত্যকে জীবনে পেতে চাও তাহলে আমার পথ প্রবন্ধের এই লাইনের সাথে তোমার কতটুকু তাৎপর্য, তাহলে তুমি তখন সত্য জিনিসটা ব্যাখ্যা করে দিবা যে নজরুল কিভাবে সত্যের উপরেই ফোকাস করছে। তারপর দেখো, একজন বলছে যে আরেকটা উদ্দীপকে বলা হয়েছে যে এক নেতা, সে হচ্ছে তার এলাকায় এসে বারবার বলতো যে আমি আপনাকে রাস্তা করে দিব, আমি আপনাদের হচ্ছে পানির লাইন বসাই দিব, আমি আপনাদের হচ্ছে বিমান, আমি নির্বাচিত হইলে বিমানে করে ঢাকা নিয়ে যাব, আমি নির্বাচিত হইলে আপনাদের এলাকায় একদম 100টারও বেশি স্কুল কলেজ প্রতিষ্ঠা করে দিব, বিভিন্ন ধরনের জিনিস করে দিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস করে দিল। হ্যাঁ, আচ্ছা, আমি কি ধনির কন্যা বলে দিছি? আমি কি ধনির কন্যা বলছিলাম? কত নম্বর প্রশ্ন ছিল এটা? অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ও আচ্ছা, এটা গরিবের বলছি, মানে গরিবের তো পছন্দ টাকা দিতে কসুর করবে না, মাথা হেড করে থাকবে, এটা হবে ধনির। বাই মিস্টেকেনলি গেছে। হ্যাঁ, ওকে, গরিবের কন্যা তো তার পছন্দ, টাকা দিতে কসুর করবে না। আচ্ছা, ওকে, দেখো, কপটতা পরিহার করে ওই নেতাটা কি বলছে যে আমি নির্বাচিত হলে আপনাদের কি প্লেনে করে কোথায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে যাব। সো এই যে বললো, তারপরে এখন সে যখন নির্বাচিত হইলো সে কোনো কিছুই করলো না, তাহলে সে কি করলো, সে তোমাদের সাথে চালাকি করলো বা ভণ্ডামি করলো। তাহলে তোমার গ নাম্বারে বা ঘ নাম্বারে এইটা দিতে পারে যে উদ্দীপকের নেতার সাথে আমার পথ প্রবন্ধের কি কোথায় অমিল আছে বা বৈসাদৃশ্য আছে, তাহলে বা কোন জিনিসটাকে এটা ফোকাস করতেছে, তাহলে এটা কাকে ফোকাস করতেছে, কপটতা পরিহার করে ভুলের মধ্য দিয়েই সত্যকে যে জানার উপায় সেটা। ওকে, তারপর দেখো, জরাজীর্ণতাকে পেছনে ফেলে প্রগতির সাথে নতুন আহ্বানের তাৎপর্য, এটা ধরো তোমার উদ্দীপকের সাথে এটা কিন্তু মিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই 5টা টাইপ কিন্তু আমাদের সৃজনশীলে আসবে। ওকে, এখন দেখো আমাদের বহু নির্বাচনীতে কি কি আসতে পারে। প্রথমেই বলছে কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পদ প্রবন্ধে কার সম্পর্কে এটা আলোচনা করা হয়েছে বলো? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। হ্যাঁ, ধনীর কন্যাই হবে, কিন্তু আমি ভুলে গরিবের কন্যা দিয়ে দিয়েছি। ওকে, তাড়াতাড়ি আমরা একটু দেখি, আমার পথ প্রবন্ধে লেখক দাসত্ব কাকে বলেছেন বলো? এখানে দাসত্ব বলতে পরালম্বন বা অন্যের উপর অবলম্বনকেই তিনি দাসত্ব বলেছেন। ওকে, আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে? পরাধীনতা, পরালম্বন, অলসতা, বিশৃঙ্খলা, কোনটাকে বলো? এইটাও কিন্তু পরালম্বনই হবে। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্নে যদি আমরা যাই, আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? জড়তা মুক্তি, সত্যের পথ, তারুণ্য নাকি ভয়হীনতা? হুইচ ওয়ান বলো? আমার পথ প্রবন্ধে কোন বৈশিষ্ট্য বিদ্যমান? এখানে হচ্ছে সত্যের পথ হবে। তোমরা একটু তাড়াতাড়ি রিপ্লাই করলেই হচ্ছে তোমরা। আচ্ছা, আমি এটা জাস্ট বলে যাচ্ছি, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় কি হিসাবে দিয়েছেন? কি হিসাবে দিয়েছেন? অভিশাপ রথের সারথি। আচ্ছা, আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকার ভালো বলছেন? মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার ভালো।
এটা তিনি বলেছেন। ওকে, নেক্সটে যাই। গান্ধীজি সেখানে নিজের ওপর অটুট বিশ্বাস বলতে এখানে আমার পথ প্রবন্ধে কি বোঝানো হয়েছে? আত্ম অহংকার, আত্মজাগরণ, আত্মপ্রচারণা নাকি আত্মস্বীকারোক্তি? কোনটাকে বোঝানো হয়েছে ভাইয়া? এখানে আত্মজাগরণকে বোঝানো হয়েছে, বুঝছো? আত্মজাগরণকে বোঝানো হয়েছে। তারপরে আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে? দেশপ্রেম, সত্যের স্বরূপ, মিথ্যার প্রবঞ্চনা নাকি ত্যাগের মহিমা? কোনটা ফুটে উঠেছে? এখানে ফুটে উঠেছে সত্যের স্বরূপ। ওকে, আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে, অজ্ঞতার কারণে, স্বাবলম্বনহীনতার কারণে নাকি মূর্খতার কারণে নাকি আর্থিক দীনতার কারণে? এখানে হচ্ছে স্বাবলম্বনহীনতার কারণে, মানে পরাবলম্বনের কারণে। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে? আমার কর্ণধার রাষ্ট্র, সরকার, গান্ধীজি নাকি আমার কর্ণধার আমি নিজে? ওকে, সো এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসতে পারে। সো আমরা এখন বিলাসীতে দেখব। বিলাসীতে ধরো কি কি রিভিশন দিতে হবে এটা আমি আগেও বলছি। লেখক পরিচিতি বা কবি পরিচিতি অবশ্যই, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, শব্দার্থ এবং কবিতা হলে অবশ্যই ছন্দকে প্রায়োরিটি দিতে হবে। সো সৃজনশীল সাজেশনে দেখি কী কী আছে। প্রথমে আমরা প্রত্যেকটাতে 5টা করে সাজেশন দিছি। প্রথমে বিলাসী গল্পে বিলাসী যে পরিণতি তুলে ধরা হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। অর্থাৎ বিলাসীকে যে মেরে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, উদ্দীপকে এরকম একটা কাহিনী দেওয়া থাকবে যে ধরো কি রাবেয়া বসুরি তিনি একটা হচ্ছে তার থেকে উঁচু জাতের ছেলেকে বিয়ে করার জন্য রাবেয়া বসুরিকে কি গ্রাম থেকে বের করে দেওয়া হলো। সো তোমার উদ্দীপকের রাবেয়া বসুরির সাথে মানে বিলাসী গল্পের বিলাসীর কি ধরনের মিল আছে সেই জিনিসটা ব্যাখ্যা করো। এটা ঘ নম্বরে আসলো। বা ঘ নম্বরে বললো যে উদ্দীপকের রাবেয়া বসুরের শেষ পরিণতি বিলাসী গল্পের বিলাসীর শেষ পরিণতি না, সেই জিনিসটার সাথে তুমি একমত কিনা, একমত হলে যুক্তি দাও। অর্থাৎ বিলাসী আর রাবেয়া বসুরির সাথে আমরা একদম সিমিলার দেখতে পাই কিনা, এই জিনিসটা হচ্ছে কিনা, সেই জিনিসটা সাথে তোমার যে যুক্তি সেই যুক্তিটা প্রদর্শন করতে হবে। হ্যাঁ, তারপরে 2 নম্বরের প্রশ্ন আসছে যে বিলাসী গল্পে বিলাসীর মধ্যে যে ন্যায়বোধ ও মানবিক আদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায় তার স্বরূপ ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকটা দিতে পারে এমন যে হচ্ছে প্রসঞ্জিৎ হচ্ছে ধরো কি কোন একটা, প্রসঞ্জিৎ হচ্ছে শ্রাবন্তীর স্বামী। এখন শ্রাবন্তী প্রতিদিন যখন প্রসঞ্জিৎ হচ্ছে শিকড় এগুলা বিক্রি করতে যায় তখন আসলে শ্রাবন্তী তাকে বাধা দেয়। শ্রাবন্তী বলে যে এই শিকড় এগুলা বিক্রি করে কি হবে, তুমিও জানো আমিও জানি এগুলো আসলে মিথ্যা, এগুলো মানুষের সাথে ভণ্ডামি করা হচ্ছে। তাহলে গ নম্বরে বললো যে উদ্দীপকের শ্রাবন্তীর সাথে তোমার পাঠ্য বিলাসী গল্পের কোন চরিত্রের মিল আছে? তাহলে কোন চরিত্রের মিল আছে? বিলাসীর মিল আছে। ঘ নম্বরে বলবে যে উদ্দীপকের শ্রাবন্তীর মধ্যে যেই যেই গুণগুলো আছে তোমার পাঠ্য বইয়ের বিলাসীর মধ্যে সেই একই গুণ কি বিদ্যমান? অবশ্যই একই গুণ বিদ্যমান, কারণ কি তার মধ্যেও আমরা ন্যায়বোধ এবং মানবিক আদর্শ দেখতে পাই। এছাড়াও বিলাসী তাকে তারপরে ঘ নম্বরে বলতে পারে কি উদ্দীপকের মানে হচ্ছে শ্রাবন্তী তোমার পাঠ্য বিলাসীর পরিপূর্ণ জিনিসটা মানে পরিপূর্ণ দিক দিয়ে একদম তাকে মেরে ধরছে কিনা। তাহলে দেখো উদ্দীপকের শ্রাবন্তী কিন্তু তার প্রসঞ্জিৎকে কি মানে ভালো করে তোলেন নাই, তার দিকে হচ্ছে তার মানবিক আদর্শ আমরা কিন্তু দেখতে পাই নাই। কেননা প্রসঞ্জিৎ বা শ্রাবন্তী তাদের আগে থেকেই বিয়ে ছিল, তারা হচ্ছে জাস্ট শিকড় টিকড় এগুলো বিক্রি করতো। কিন্তু শ্রাবন্তী আসলে প্রসঞ্জিৎকে কি কোনো ধরনের সেবা শুশ্রূষা করে নাই, যেটা কি করছে বিলাসী করছে। তো এইভাবেও কিন্তু তোমার 2 নম্বর প্রশ্নটা আসতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো বিলাসী গল্পের সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে মানব মানবীর প্রেমের মহিমা এবং লেখকের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। তাহলে তোমার এখানে 2 ভাবে প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে আমরা দেখতে পাই যে হচ্ছে লিমা একজন মুসলিম এবং ধরো প্রসঞ্জিৎ একজন হিন্দু। লিমা একজন মুসলিম এবং প্রসঞ্জিৎ একজন হিন্দু। তাহলে লিমা এবং প্রসঞ্জিতের মধ্যে বিয়ে হয়ে গেল। কি হয়েছিল? লিমা এবং প্রসঞ্জিতের মধ্যে বিয়ে হয়ে গেল, কিন্তু আধুনিক সমাজ তাদের বিয়েটাকে মেনে নিল না, বরঞ্চ তাদেরকে অত্যাচার করে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। এটা একটা সৃজনশীল আসতে পারে। আরেকটা সৃজনশীল আসতে পারে যে হচ্ছে কে রাবেয়া। আবার রাবেয়াকেই ধরি। রাবেয়া হচ্ছে সমাজের নিচু শ্রেণীর একটা মেয়ে এবং ধরো মুশফিক হচ্ছে সমাজের উঁচু শ্রেণীর একটা ছেলে। রাবে হচ্ছে নিচু শ্রেণীর একটা মেয়ে, মুশফিক হচ্ছে উঁচু শ্রেণীর একটা ছেলে। সো মুশফিকের সাথে রাবের বিয়ে হইলেও তার পরিবার তাকে মেনে না নিয়ে বরঞ্চ তাদেরকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এই 2টা কেস হইতে পারে, মানে একটা হিন্দু মুসলিমের কেস হইতে পারে আর একটা নিচু জাতের সাথে উঁচু জাতের কেস হইতে পারে। 2টা কেস হইতে পারে। ওকে,
তো এই দুইটা কেসে আমরা দেখতে পাই। তাহলে তোমাকে বলতে পারে যে উদ্দীপকের সমাজ ব্যবস্থার সাথে বিলাসী গল্পের যে সংকীর্ণ সমাজ ব্যবস্থা সেইটার আসলে সাদৃশ্য কোথায়, বা উদ্দীপকের যেই সংকীর্ণ সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই সেইটা আমাদের বিলাসী গল্পের যে মানব মানবীর প্রেম সেইটার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ একটা দিতে পারে সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে, আর একটা দিতে পারে কি মানব মানবীর প্রেমের মহিমা। অর্থাৎ হিন্দু লিমার সাথে বা হিন্দু প্রসেনজিতের সাথে আমরা মুসলমান লিমার কিভাবে বিয়ে দেখতে পাই, বা দুই ব্যতিক্রম মানব মানবীর কিভাবে প্রেম হচ্ছে, আর একটা সংকীর্ণ সমাজ দৃষ্টির যে ঊর্ধ্বে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। তারপর দেখো বিলাসী গল্পের আলোকে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রকৃতি ও জীবন মানের ট্র্যাজিক পরিণতির দিক লক্ষ্য করো। ট্র্যাজিক পরিণতি বলতে কি, ওই যে সাপের কামড়ের মৃত্যু হলো। সো আমরা আবার মুশফিককে আনি। সো মুশফিক কী করলো? মুশফিক হচ্ছে তোমার ভণ্ডামি বা জাদুবিদ্যা দেখাতো। মুশফিক কী করতো? ভণ্ডামি বা জাদুবিদ্যা দেখাতো। সো ভণ্ডামি বা জাদুবিদ্যা দেখাইতে মুশফিক একদিন কী করলো? মুশফিক একদিন সেই জাদু তার হাতের উপর দেখাতে তার হাতটাই কেটে ফেললো। হ্যাঁ, হাতটাই কেটে ফেললো। তাহলে গ নাম্বারে আসতে পারে যে উদ্দীপকের মুশফিকের সাথে তোমার গল্পের কার মিল আছে? কার মিল আছে? মৃত্যুঞ্জয়ের, কারণ সে সাপ ধরতে যেয়ে সাপের কামড় খেয়ে গেছে। ঘ নাম্বারে দিতে পারে যে উদ্দীপকের মুশফিকের যে ট্র্যাজিক পরিণত হয়েছিল তোমার পাঠ্য বিলাসী গল্পের, আর কার এ ধরনের ট্র্যাজিক পরিণত হয়েছে? কার হয়েছে? মৃত্যুঞ্জয়ের, কারণ কি সে সাপের কামড় খেয়ে মারা গেছে। তারপরে নেক্সট, বিলাসী গল্পের আলোকে সামাজিক কুসংস্কার ও বন্য প্রথার ভয়াবহ রূপের স্বরূপ বিশ্লেষণ করো। বন্য প্রথার ওই যে বললাম যে নিচু জাতের কি রাবেয়া বসরির সাথে উচ্চ জাতের মুশফিকের বিয়ে হয়েছে, তার মানে এটা একটা বন্য প্রথা। এইরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। আর একটা কোয়েশ্চেন কি আসতে পারে যে তোমার হচ্ছে শিকড় মাদুলি কিংবা সাপের বিষ তোমার হচ্ছে বিভিন্ন ভগবানের নাম, বা হচ্ছে 33 লাখ যে দেবতা আছে, 33 কোটি দেবতা, তাদের নাম পড়লেই শেষ হয়ে যায়, কিংবা হচ্ছে শিকড় খাইলেই শেষ হয়ে যায়, কিংবা মাদুলি পেঁচলেই শেষ হয়ে যায়। এই যে কুসংস্কারগুলো আছে সেই কুসংস্কারগুলো সম্পর্কে উদ্দীপকে বলা থাকতে পারে, ওইটা আবার তোমার ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, সো এই যে জিনিসগুলা, সেই জিনিসগুলা হচ্ছে তোমার 5টা সৃজনশীল আসতে পারে। সো কোন কোন সৃজনশীল আসবে, কিভাবে আসবে, সেইটা টপিক সহ আমি তোমাদের টাইপ বলে দিলাম। সো আই হোপ এই 5টা শিখন ফলের বাহিরে তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারে কি কোনো ধরনের প্রশ্ন দিবে না। ওকে, গ এবং ঘ নাম্বারে কোনো ধরনের প্রশ্ন দিবে না। ঠিক আছে? গ নাম্বার এবং ঘ নাম্বারের কোনো ধরনের প্রশ্ন দিবে না। তাহলে তোমরা আমাকে একটু বলো যে কাইন্ডলি তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। সাকিব আহমেদ বলছে ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর আলোচনার জন্য, অনেক উপকৃত হইলাম। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ, ধন্যবাদ দিয়ে লাভ নাই ভাই, তোরা হচ্ছে ভালো করে হচ্ছে ইয়া কর, পড়াশোনা কর, যাতে করে হচ্ছে আমারও মুখ উজ্জ্বল হয়, তোদের মুখ উজ্জ্বল হয়। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, আচ্ছা, নেক্সট এ পর্যন্ত সকলে ক্লিয়ার? রাবেয়া বসরি বলছে তবে এভাবে উদ্দীপকের সাথে মিল না রাখলেও পারতেন। হ্যাঁ, আচ্ছা, যাদের আমার নাম মনে আছে আমি তাদের তাদের নামই বলছি, বুঝছো? পাওয়ার প্লেতে যারা ক্লাস করছিলাম আমি তাদের নামই বলতেছি।
হ্যাঁ সবগুলাই যাবে আস্তে আস্তে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে দেখি যে এখান থেকে আমাদের হচ্ছে বহু নির্বাচনী কিছু আছে, সেই বহু নির্বাচনীগুলো দেখি। ওকে ওকে, দেখো এখান থেকে আমরা যেটা দেখি বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা, পরশ্রী কাতরতা, নিষ্ঠুরতা নাকি অকৃতজ্ঞতা? কোনটা? কোনটা ফুটে উঠছে বলো? মেয়েদের জন্য উদ্দীপক সেরা রে। তোমরা যদি আরো ডিস্টার্ব দাও, যে যে কমেন্টে ডিস্টার্ব দিবে তাকে তাকে আজকে উদ্দীপকে পচানো হবে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় হচ্ছে আমরা দেখেছি মৃত্যুঞ্জয় হচ্ছে 3rd ক্লাসে পড়তো। হ্যাঁ, 3rd ক্লাস মানে কি? থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণী, সেকেন্ড ক্লাস মানে নবম শ্রেণী, 4th ক্লাস মানে সপ্তম শ্রেণী। সো তোগলোক খায়ের উল্লেখ আছে যে রচনায়, কোনটাতে আছে? সৌদামিনী মালো, বিলাসী, জাদুঘরে কেন যাব। নেরা কতদিন সন্ন্যাস জীবন করেছিল? বছর খানেক, বছর দুয়েক, বছর তিনেক, বছর চারেক। কতদিন? এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, বছর খানেক সন্ন্যাস জীবন করার পরে মশার কামড়ের জন্য কি করেছিলাম? ছেড়ে দিয়েছিলাম। বিলাসী গল্পটি কার জবনীতে রচিত? ন্যাড়ার জবনীতে রচিত। ন্যাড়ার জবনীতে হইলে সেটা কিন্তু উত্তম পুরুষের হচ্ছে। হ্যাঁ, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, এই উক্তিটি কার প্রসঙ্গে করা হয়েছে? এটা হচ্ছে বিলাসীর প্রসঙ্গে করা হয়েছে। কলি কি সত্যি উল্টাইতে বসিল, উক্তিটি কার? মৃত্যুঞ্জয়ের, ন্যাড়ার, বিলাসীর নাকি খুড়ার? কার বলো? এগুলা যদি না পারো তোমরা এতদিন আসা, কার? এটা হচ্ছে খুড়ার। হ্যাঁ, তারপরে দেখো ন্যাড়া সন্ন্যাসগিরিতে স্থপতি দেওয়ার কারণ কি? এটা হচ্ছে মশার কামড়, একটু আগেই বলছি। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের এই পরিবর্তন কোথায় ঘটেছে? অন্ন পাপে, জাত বিসর্জনে, স্বাস্থ্য নষ্ট হয় নাকি সম্পদ হারানোয়? কোনটাই বলো? এটা হবে জাত বিসর্জন। ওকে, 10 নম্বর, বিলাসী কার মেয়ে? বিলাসী হচ্ছে সাপুরের মেয়ে, ডাক্তারের মেয়ে, পুরোহিতের মেয়ে, কৃষকের মেয়ে, সাপুরের মেয়ে। পরে নেক্সট প্রশ্ন, মানব কল্যাণ। মানব কল্যাণ থেকে দেখো যেগুলা পড়তে হবে, সব ক্ষেত্রে একই জিনিস পড়লেই হয়ে যাবে, বেশি জিনিস পড়া মানে পড়তে হচ্ছে না। এখান থেকে কবি বা লেখক পরিচিতি পড়লেই হচ্ছে, পাঠ পরিচিতি পড়লে হচ্ছে, আবার পাঠের উদ্দেশ্যে পড়লেও হচ্ছে। শব্দার্থ যা আছে, ছন্দগুলো একটু দেখে নিবা। ওকে, এখন দেখো আমরা সৃজনশীল সাজেশন দিই। আমাদেরকে এখানেও 5টা মানে 4টা টপিক দেওয়া আছে। সেটা হচ্ছে মানব কল্যাণ কথাটির প্রকৃত তাৎপর্য। ধরো উদ্দীপকটা দিল এইভাবে যে আচ্ছা, নিজামুদ্দিন আউলিয়া সে একদম দানশীল একজন ব্যক্তি। সে কি করে? সে হচ্ছে প্রতিদিন মানুষকে দান খয়রাত করে। এখন তোমার গ নাম্বারে বললো যে উদ্দীপকের নিজামুদ্দিন আউলিয়ার এই দান খয়রাত, সেটাই কি তোমার মানব কল্যাণ প্রবন্ধের আসল তাৎপর্য? এটা কিন্তু কোথায় গেল? গ নাম্বারে চলে গেল বা ঘ নাম্বারে চলে গেল। 2 নম্বরে আসলো যে কল্যাণময় পৃথিবী রচনার গুরুত্ব অনুধাবন করো। তাহলে ঘ নম্বরে বলতে পারে যে উদ্দীপকের যে নিজামুদ্দিন আউলিয়া দান করছে, সেই দান করাটাই কি তোমার বইয়ে প্রবন্ধ অনুসারে মানুষের আসল মানব কল্যাণ মানে আসল মানব কল্যাণ হয়, এবং এটাতে কি পৃথিবী সুন্দর হওয়ার জন্য যে তাৎপর্য সেটাকে ফুটে ওঠে? এটা কিন্তু ঘ নম্বরে আসতে পারে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, যেটা মানব কল্যাণে মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব। তাহলে উদ্দীপকের উদ্দীপকের তোমার হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া, সে কি করে? সে আসলে দান খয়রাত করে। আরেকজন দিল, সেটা হচ্ছে ধরো মাইশা তারান্নুম। সো মাইশা তারান্নুম সম্পর্কে একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে মাইশা তারান্নুম কি করে? মাইশা তারান্নুম কি বলা যায়, মাইশা তারান্নুম হচ্ছে সে সমাজের বিভিন্ন ধরনের অন্তরায় যেগুলো আছে সেগুলো দূরীকরণ করতে সাহায্য করে। এখন গ নাম্বার প্রশ্নটা এইভাবে দেয় যে উদ্দীপকের যে মাইশা তারান্নুম, সেই মাইশা তারান্নুমের সাথে তোমার প্রবন্ধের যে মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব সেটাকে ব্যাখ্যা করো। এখন দেখো মাইশা তাবাসুম কি করে? বিভিন্ন অন্তরায় দূরীকরণ করে। কি কি অন্তরায় দূরীকরণ করে? সমাজে যে বর্ণপ্রথা আছে বা সমাজে যে হচ্ছে মিথ্যা আছে বা কুসংস্কার আছে, সবগুলোকে কি আস্তে আস্তে সে চেঞ্জ করতেছে। তাহলে তার মানবিক দৃষ্টিভঙ্গি বা সমাজে সে দান খয়রাত করতেছে, সমাজের মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করতেছে, সমাজের মানুষকে আত্মমর্যাদা বান গড়ে তোলার চেষ্টা করতেছে। তাহলে তার সাথে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু মিলাইতে পারি। হ্যাঁ, ওকে।
তারপর দেখো প্রতিভাবান ব্যক্তিদের মানব কল্যাণের স্বরূপ, অর্থাৎ মাইশা তারান্নুম নান, এটা কাকে বলি? এটা হচ্ছে শাহির। শাহির একজন ব্যক্তি, শাহির কি করে? শাহির হচ্ছে আসলে মানব কল্যাণের জন্য সে আসলে কি মানুষের কল্যাণ করে, এবং তার সাথে মানব কল্যাণ প্রবন্ধের কী কী মিল আছে সেই জিনিসটা ব্যাখ্যা করো। সো এই যে মানব কল্যাণের স্বরূপ, মানব কল্যাণের দৃষ্টিভঙ্গির গুরুত্ব, রচনার মানে পৃথিবী সুন্দর করার জন্য যে গুরুত্ব সেটা, এবং মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য কী জিনিস, এর বাইরে তোমাদের কি আর প্রশ্ন আসবে না। অর্থাৎ এখানে কি করে এই যে শাহির, শাহির হচ্ছে মানুষকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কিংবা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখায়, এর মাধ্যমে শাহির হচ্ছে আসলে তার এলাকায় যারা আছে তাদেরকে কি স্বাবলম্বী করে গড়ে তুলছে। তাহলে স্বাবলম্বী করে যেহেতু গড়ে তুলছে, তাহলে উদ্দীপকের শাহিরের সাথে আমাদের কি প্রতিভাবান ব্যক্তিদের মানব কল্যাণের স্বরূপ, অর্থাৎ সে হচ্ছে দান খয়রাত না করে সে আসলে মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলছে। এ কারণেই শাহিরের হচ্ছে প্রতিভাবান ব্যক্তিদের একজন মানে দৃষ্টান্ত, এবং শাহিরের সাথে মানব কল্যাণের এই দিকে মিল আছে। সো সেই মিলটা তুমি যদি লিখে দাও তাহলেই হয়ে যাবে। ওকে ওকে, তাহলে এই যে এই জিনিসটা মানব কল্যাণ, সেই মানব কল্যাণগুলো বুঝছো? বুঝতে পারছো? এগুলো বুঝতে পারছো? ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু বলো। এটা ক্লিয়ার হলে আমাকে একটু বলো। ভাই ওই যে দেখেন মূল ভাব লিখছি না, সো মূল ভাব ওখানে আচ্ছা। সো আমাদের প্রায় কতক্ষণ হয়ে গেল? আমাদের প্রায় 1 ঘন্টার হয়ে গেল। সো যেহেতু অনেকগুলো কিছু পড়তে হবে, সো 5 মিনিটের একটা ব্রেক দিই আমি তোমাদেরকে। হ্যাঁ, 5 মিনিটের একটা ব্রেক দিই। ওকে।
আচ্ছা, এরপরে দেখেন, চলেন আমাদের ব্রেক শুরু হয়ে গেছে, সবাই আমরা রেস্ট নিয়েছি, এরপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করি। তাহলে দেখেন আমাদের একটু বহু নির্বাচনীগুলো করে নিই, বহু নির্বাচনীগুলো আমরা রিভিশন দিয়ে নিই। আমরা শুধু বহু নির্বাচনী রিভিশন কোনগুলো দিব? আচ্ছা, আমরা হচ্ছে আমরা শুধু গদ্যর এমসিকিউ সলভ করবো, বুঝছো? বাকিগুলো কিন্তু করবো না। গদ্যর এমসিকিউ সলভ করবো, বাকিগুলো কিন্তু করবো না। দেখো, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটা কি বলছে? একজন দার্শনিক, নাকি গৌতম বুদ্ধ, নাকি হচ্ছে ইসলামের নবী, কে বলছে বলো? কে বলছেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। কে বলছে? এত সময় নিলে হবে তোমাদের? এখন কি এত সময় দেওয়ার সময় আছে রে পাগলা? হ্যাঁ, এত সময় নিয়ে সময় নাই। এখন আসে বলতেছে একজন দার্শনিক, এটা ইসলামের নবী বলছে। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি সে মানব অপমানে পরিণত হয়? আন্তরিকতা, সমন্বয়ের, মর্যাদা সৃষ্টি, ভালোবাসার। আচ্ছা, তোমাদেরকে দেখে আমার একটা খুব ভালো কথা মনে পড়লো, যারা যারা বলছো যে হচ্ছে ইয়ার কথা, তোমাদের জন্য খুব ভালো একটা কথা। যারা কিছুই পড়ো নাই, যারা কিছুই পড়ো নাই, কিছুই পড়ো নাই, তোমার যে গাইড বই আছে, গাইড বই, সেই গাইড বইয়ের এমসিকিউ পড়ো। এই এমসিকিউগুলা পড়বা। কোন এমসিকিউ? বিগত বছরের এমসিকিউ, মানে যাতে করে শুধু বিগত বছরের সাল বোর্ড এমসিকিউ, বিগত বছরের সালের বোর্ড এমসিকিউগুলো পড়ে যাবা, ঠিক আছে? বিগত বছরের সালের যে বোর্ড এমসিকিউগুলো আছে সেই বোর্ড এমসিকিউগুলো পড়ে যাবা, যদি তুমি নিজেকে বাঁচাইতে চাও। না হলে তোমার ওই যে 9-10 পাওয়া টাফ হয়ে যাবে। সো ওগুলো পড়ে গেলে এমনিতে 10টা মার্ক কমন পেয়ে যাবে, এমনিতে 10টা পাওয়া যাবে। ওকে, সো এখানে একজন বলছে ভাই কিছুই করি নাই, এই বললাম তো কিছুই পড়ো নাই, তো কি হয়েছে? এই যে বললাম। সো এটা কি হবে যে কিসের অভাবে মানব কল্যাণ কথাটি সে মানব অপমানে পরিণত হচ্ছে? কিসের? এটা হচ্ছে মর্যাদার স্বীকৃতি। কিসের? মর্যাদার স্বীকৃতি। ওকে, নেক্সট হচ্ছে সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটা? জাতি, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার। কি কোনটা? পরিবার। কোনটা? এটা হচ্ছে পরিবার। ওকে, তারপর নেক্সট হচ্ছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? এটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। ওকে, আবুল ফজলের মধ্যে মানব কল্যাণ কোনটি? একমুষ্টি ভিক্ষা দেওয়া, পারস্পরিক সহায়তা, মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, নাকি বিপদের সময় সাহায্য করা? কোনটা? কোনটা বলো? এটা হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। ক্লাস চলে, ক্লাস চলে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মানবতন্ত্র থেকে। দেখো, পাঠ পরিচিতি না পড়লে মানবতন্ত্র কিন্তু আমরা জানতে পারতাম না, এই জন্যই পাঠ পরিচিতিটা দেখানো কৌশল। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝানো হয়েছে? সংস্কার বোঝানো হয়েছে, দেখার কৌশল, দেখার ইচ্ছা, নাকি মানসিকতা? কোনটা বোঝানো হয়েছে বলো? এখানে মানসিকতাকে বোঝানো হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে চৌচির কোন ধরনের রচনা? নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে লেখক পরিচিতি থেকে আসছে। বুঝছো কোথা থেকে আসছে? লেখক পরিচিতি থেকে আসছে। তাহলে চৌচির কোন ধরনের রচনা? চৌচির হচ্ছে একটা উপন্যাস। চৌচির কি? চৌচির হচ্ছে উপন্যাস। ভাইয়া আসতে যান, আসতে গেলে সময় তো কুলাইতে পারবো না ভাইয়া, কেবল আমার 4টা হইলো, এরপরে আরো ওইদিকে আছে 7টা, ওইদিকে আছে 2টা, 7 আর 2 9টা, আর এইদিকে তো আছে আরো অনেকগুলা। সময় কই? আর আমি যদি এত সময় খাই তাহলে তোমাদের তো একদম সব শেষ হয়ে যাবে, পরে দেখবা যে পরীক্ষাই দেওয়া হচ্ছে না, রাত পর্যন্ত ক্লাস চলতেছে। ওইটা কি হয় বলো? ওইটা হয় না। দেখো, সংকীর্ণতা ও গোড়ামি মুক্ত উদার মানসিকতার চর্চাকে কি বলে? এটাকে হচ্ছে আমরা বলি মুক্ত বুদ্ধি। এবং আমাদের 10 নাম্বার লেখকের মধ্যে স্রেফ কি দ্বারা মানব কল্যাণ সাধিত হয়? বলো, স্রেফ কি দ্বারা? স্রেফ হচ্ছে তোমার সহযোগিতা, সহমর্মিতা, নাকি সদিচ্ছা, নাকি দান খয়রাত? এটা হচ্ছে স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ। ওকে,
সো এরপরে দেখো আমরা মাসি পিসি নিয়ে আলোচনা করব। মাসি পিসির কি আলোচনা করছি, মাসি পিসির সৃজনশীল কিভাবে আসবে সেই জিনিসগুলো প্লাস কিছু এমসিকিউ। ওকে, সো প্রথমেই আমরা দেখি, প্রথমেই হচ্ছে এগুলো অবশ্যই রিভিশন দিতে হবে। কোনগুলো রিভিশন দিতে হবে দেখো, কবি বা লেখক পরিচিতি রিভিশন দিতে হবে, পাঠ পরিচিতি রিভিশন দিতে হবে, পাঠের উদ্দেশ্য রিভিশন দিতে হবে, শব্দার্থ রিভিশন দিতে হবে, ছন্দ, এগুলো কি কবিতার ক্ষেত্রে অবশ্যই রিভিশন দিতে হবে, কারণ এগুলো থেকেই কি আমাদের এমসিকিউ চলে আসবে। আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই কোনায় একটা দেওয়া আছে মিশন FBS 1.0। এই মিশন FBS 1. কি, এটা হচ্ছে তোমার যারা ঢাকা ইউনিভার্সিটির DU সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য একটা কোর্স। এই কোর্সে কে কে ক্লাস নিবে, এই কোর্সে বাংলা ক্লাস নিবে তানভীর ভাইয়া এবং আমি, ইংরাজি ক্লাস নিবে তোমাদের মানিক ভাই এবং তারেক ভাইয়া, এবং অ্যাকাউন্টিং যে প্যানেল আছে অ্যাকাউন্টিং তারা সবাই ক্লাস নিবে। সো এই কোর্সে যদি তুমি এনরোল করতে চাও তাহলে তোমাকে কি অবশ্যই মিশন FBS 1.0-তে কিন্তু ভর্তি হইতে হবে। এবং এইটা কোথায় পাবা, এটা দেখো তোমাদের একটা পিন কমেন্ট আছে, তোমাদের একটা পিন কমেন্ট আছে, এই পিন কমেন্টে কিন্তু এটা পেয়ে যাবে। হ্যাঁ, এই পিন কমেন্টে কিন্তু এই মিশন FBS 1.0-তে ভর্তি হয়ে যাবে। এটা কাদের জন্য, এটা যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য। তাহলে যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা বলবা যে ভাইয়া তাহলে আমরা কি করব, তোমাদের জন্য একটা হচ্ছে ইয়ে আছে, লিঙ্ক আছে, দেখি আমাদের এই তানভীর স্যার পেজে দেওয়া আছে কিনা দেখি, ধরো তানভীর স্যার পেজে আছে কিনা পিন কমেন্টে। লামিয়া কবির বলছে, তোমাকে একজন বলছে যে শাহরিয়ার নাফিস বলছে ভাই উত্তরটা লেখার আগে ভাই উত্তর দিয়ে দেয়, তাহলে উত্তর লিখবো কেমনে? তোমাকে লেখার দরকার নাই, আজকে লেখার সময় নাই, আজকে খালি তুমি দেখে যাবা, শেষ মুহূর্তে তুমি খালি রিভিশন দিয়ে যাবা ভাইয়া, কি কি আসতেছে সেই জিনিসগুলো করবা। ওকে, তাহলে যারা কমার্সের আসো, লামিয়া বলছো যে হচ্ছে অন্যগুলো পড়া হয়েছে, সমস্যা নাই, তোমার এখান থেকে গদ্য থেকে, গদ্য প্লাস প্রবন্ধ থেকে তোমার 4টা থাকবে, যেহেতু অন্যগুলো পড়া হয়েছে। ধরো মানব কল্যাণ যদি আসে তাহলে একটা বাদ দাও, তাহলে বাকি 3টাও তো অবশ্যই পারবা। সো কাজেই 1টা 2টা পড়া না হলে ওগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, 1টা 2টা মিস গেলে যাক, বুঝছো? মানব কল্যাণ ইজি, সবচেয়ে ইজি হচ্ছে মানব কল্যাণ। কিন্তু মনে রাখবা যে প্রবন্ধ থেকে কিন্তু দেয়, তাহলে তোমার বইয়ে প্রবন্ধ কয়টা আছে? তোমার বইয়ে প্রবন্ধ আছে 2টা, একটা হচ্ছে আমার পথ, একটা হচ্ছে মানব কল্যাণ। তাহলে আমার পথ এবং মানব কল্যাণ থেকে আসার সম্ভাবনা আছে অবশ্যই, বুঝছো? সো তোমরা যারা আর্টসে আসো, আর্টসের জন্য হচ্ছে DUB ইউনিট কোর্স আছে আমাদের, DUB ইউনিট বা ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0। এখানে বাংলা ক্লাস সবগুলোই তানভীর ভাই নিবে এবং আমি হচ্ছে ডাউট সলভিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ইংরাজি ক্লাস সবগুলোই মানিক ভাই নিবে, ডাউট সলভ করবে হচ্ছে তোমাদের আজিজুল হাকিম ভাই, এবং তোমরা যারা হচ্ছে জিকে জন্য আসো, জিকে করবে হচ্ছে ফারিয়াপু। সো এই হচ্ছে আমাদের ঘোষণা, তো ঘোষণাটা এখানেই শেষ হয়ে গেল। আর্টস তো বললাম, আর্টস তো হচ্ছে তোমার ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন শেষ। ওকে, সো আমরা সৃজনশীল সাজেশনে চলে আসি। দেখো, মাসি পিসি গল্পের আহ্লাদী দাম্পত্য জীবনের যন্ত্রণার দিকটি ব্যাখ্যা করো। সো এখানে দেখি সবচেয়ে বেশি কমেন্ট করতেছে কে, এখানে দেখি বৈশাখী তালুকদারের নিয়ে বলি। সো বৈশাখী তালুকদারের রিসেন্ট সম্প্রীতি বিয়ে হয়েছে। সম্প্রীতি বিয়ে হওয়ার পরে ভাই আমি তোমাদের নামগুলো কেন নেই বলো, আমি তোমাদের নামগুলো কেন নেই? আমি তোমাদের নামগুলো এজন্যই নেই কারণ হচ্ছে আমি তো এত নাম কই খুঁজে পাবো, আমার তো হচ্ছে মানে 10-12 জন হচ্ছে ইয়া ছিল না যে আমি সবার নাম নিতে পারবো। আমি যার নাম ইনস্ট্যান্ট দেখি তার নামই নেই। তোমরা যদি এইটা নিয়ে মন খারাপ করো তাহলে আমি কিন্তু তোমাদের নাম নেব না, তাহলে আমি ক খ দিয়ে উদাহরণ দেবো। সো আমি যে তোমাদের নামগুলো নেই, তুমি কি এটাতে মন খারাপ করো যারা আসো? তোমাদের যাদের নাম নেই তোমরা কি কোনো কারণে মন খারাপ করো? মন খারাপ না করলে হচ্ছে আসলে নামগুলো নিব। ওকে, একটু দেখিয়ে দিবেন, সবগুলাই দেখাই দিব আস্তে আস্তে, সবগুলাই আসতেছে। আজকে আমরা সবগুলাই শেষ করব, গদ্য পদ্য প্লাস সহপাঠ, চিন্তা কোনোই নাই, শেষ পর্যন্ত থাকবো। ওকে, আচ্ছা ইনা, আইনার নাম বল, আয়না না কি নাম তোমার, AINA, আয়না। আচ্ছা, সো আয়না সম্প্রতি বিয়ে হয়েছে, সম্প্রতি বিয়ে হওয়ার পরে সে স্বামীর ঘরে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। সো এখন এই যে নির্যাতনের শিকার হয়েছে, তোমার ক নাম্বারে আসতে পারে যে উদ্দীপকের ইনায়ের সাথে তোমার গল্পের কার মিল আছে? কার মিল আছে? আলাদিন মিল আছে। ওকে, তাহলে তার স্বামী তাকে প্রচণ্ড পরিমাণে মারপিট করতো, তাহলে তার স্বামীর সাথে তোমার গল্পের কার মিল আছে? যোগুর মিল আছে। তাহলে এই যে ইনায়া বা আয়না, সে দাম্পত্য জীবনে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার দিকটি তোমার মাসি পিসি গল্পের আলোকে ব্যাখ্যা করো। তাহলে কি মাসি পিসির আলোকে আমরা ব্যাখ্যা করলাম, এই যে মাসি পিসির আলোকে ব্যাখ্যা করা শেষ। তার মানে 1 নম্বর প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা শেষ। 2 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্পে মাসি পিসির জীবন সংগ্রামের স্বরূপ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে ধরো দুইজনের কথা বলি, দুইজনের কথা ধরো রাবেয়া বসরি এবং
বৈশাখী তালুকদার, রাবেয়া বসরি এবং বৈশাখী তালুকদার, তারা দুইজন হচ্ছে কার, জান্নাত নাইমের খালা এবং ফুপি। কার? জান্নাত নাইমের খালা এবং ফুপি। কে কে? তোমার হচ্ছে এই বৈশাখী এবং হচ্ছে রাবেয়া। তারা কি করছে? তারা, নাইম হচ্ছে জান্নাত নাইম, সে তার হচ্ছে, সে ছেলে না মেয়ে আমি জানি না, বাট এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে জান্নাত নাইম চৌধুরী, তারও যেহেতু নাম, ও যেহেতু মেয়ে, আমি জান্নাত নাইমকে মেয়ে হিসাবে ধরলাম। হ্যাঁ, সো জান্নাত নাইম কার? রাবেয়া বসরি এবং হচ্ছে বৈশাখী তালুকদারের কি যথাক্রমে তারা ফুপু এবং খালা। এবং এই যে জান্নাত নাইম, সে তার স্বামীর বাড়িতে প্রচণ্ড পরিমাণে নির্যাতনের শিকার হচ্ছে। তারপরে জান্নাত নাইম সে তার ফুপি এবং খালার কাছে চলে আসে। তার ফুপি এবং খালা পুরুষতান্ত্রিক যে সমাজ, সেই সমাজ থেকে জান্নাত নাইমকে রক্ষা করে, বিভিন্ন সংগ্রাম করে তারা হচ্ছে নৌকা চালিয়ে বাজারে শাকসবজি বিক্রি করে তারা কি জান্নাত নাইমকে আদর যত্নে মানুষ করে। তাহলে তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের যে হচ্ছে বৈশাখী তালুকদার এবং উদ্দীপকের রাবেয়া বসরি, তারা তোমার মাসি পিসি গল্পের কোন দিকটিকে ফুটিয়ে তুলেছে? এই যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তারা যে সংগ্রাম করতেছে, অর্থাৎ এই যে মাসি পিসির জীবন সংগ্রাম, সরি, মাসি পিসির যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের যে দিকটা, সেই দিকটা কিন্তু ফুটাই তুলছে, তখন সেটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে মাসি পিসি গল্পের আলোকে আহ্লাদের প্রতি মাসি পিসির মমত্ববোধের দিকটি ব্যাখ্যা করো। তাহলে এইটা আসতে পারে যে মা মরা মেয়ে মিনু। মা মরা মেয়ে কে? মিনু। মা মরা মেয়ে হচ্ছে মিনু। সো মা মরা মেয়ে মিনু, এটা হচ্ছে যেহেতু মা মরা একটা আলাদা রকম কেস, এটা তোমাদের কারণ আমি দিলাম না, আলাদা একটা চরিত্রে দিলাম। মা মরা মেয়ে মিনু, সে তার ফুপির বাড়িতে আসলো, তার ফুপি তাকে আদর যত্নে বড় করছে এবং সে তার স্বামীর বাড়িতে প্রচণ্ড নির্যাতনের শিকার হচ্ছে। ফলে তারা তাকে অন্যান্য জিনিস থেকে আলাদা করে তার স্বামীর বাড়িতে না পাঠিয়ে তাকে যত্নের সাথে মানুষ করে। তাহলে এই যে প্রশ্ন হইতে পারে এইভাবে যে উদ্দীপকের মিনু তোমার মাসি পিসি গল্পের কোন চরিত্রটির কে ফুটিয়ে তুলেছে? তাহলে উদ্দীপকের মিনু তোমার চরিত্রটাকে কি ফুটিয়ে তুলেছে মাসি পিসি গল্পের আলোকে? তাহলে এই তো দেখো, আহ্লাদের প্রতি, তাহলে আহ্লাদের প্রতি মাসি পিসির যে মমত্ববোধ, তাহলে উদ্দীপকের এখানে আসতে পারে উদ্দীপকের মিনুর প্রতি তার ফুপুর যে মমত্ববোধ তোমার মাসি পিসি গল্পে কার আলোকে ফুটে উঠেছে। তাহলে আহ্লাদের প্রতি মাসি পিসির যে মমত্ববোধ, সেই আনসারটাই কিন্তু এই জায়গাগুলোতে লিখবা। ওকে, আচ্ছা, তারপর দেখো মাসি পিসি গল্পের মাসি পিসির চরিত্রে যে প্রতিবাদী চেতনা প্রকাশ পেয়েছে তা স্বরূপ বিশ্লেষণ করো। আচ্ছা, এটা আমরা দেই যে হচ্ছে নিজাম একজন অত্যাচারী শাসক এবং নারী লোভী। সে মহব্বতনগর গ্রামের কার প্রেমে? মহব্বতনগর গ্রামের ফাল্গুনির প্রেমে মশগুল হয়ে গেছে, কিন্তু ফাল্গুনি তার স্বামীর বাড়ি থেকে নির্যাতিত হয়ে কোথায়? ফুপি এবং খালার বাসায় চলে আসছে। তাহলে উদ্দীপকের যে ফাল্গুনি তার নির্যাতিত হওয়ার যে দিকটা, সেইটার বিরুদ্ধে কিভাবে মাসি পিসি প্রতিবাদ করে বা তার খালা ফুপু প্রতিবাদ করে, সেই দিকটা ফুটিয়ে তোলো। তাহলে মাসি পিসি গল্পের মাসি পিসির যে প্রতিবাদী চরিত্র, যে কানাইকে যে পাঠায়, তারপরে হচ্ছে কানাইয়ের দ্বারা তাদেরকে নিয়ে যাইতে চায়, তারপরে পেয়াদা নিয়ে যাইতে চায়, এইভাবে যে তারা প্রতিবাদ করে থাকে, সো সেই জিনিসটা কিন্তু এখানে ফুটাই তুলতে হবে। তারা মাসি পিসি গল্পের মূল ভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব কম আসে, সো যেই চারটা প্রশ্ন বললাম এই চারটা প্রশ্নই বেশি আসে। মাসি পিসি গল্পের মূল ভাবটা কিন্তু আমরা একটু পরে দেখব। মূল ভাবটা কি? মূল ভাবটা হচ্ছে যে তোমার বলতে পারে যে মাসি পিসি গল্পে আসলে কি ফুটে উঠেছে। মাসি পিসি গল্পে কি ফুটে উঠছে? মাসি পিসি গল্পে তোমার হচ্ছে দুইজন প্রতিবাদী নারী, তারা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তাদের যে আদরের ভাগিনা এবং ভাতিজি তাকে হচ্ছে কি রক্ষা করছে, সেই জিনিসটাই তোমার কি এখানে ফুটে তুলতে হবে। তো আমরা পরের অংশে দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্নোত্তর রেখেছি। তো বহু নির্বাচনী প্রশ্নোত্তর কিন্তু এখান থেকে আমাদের আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো বহু নির্বাচনের জন্য আমরা রেডি হয়ে যাই। প্রথম প্রশ্ন,
যে কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে, এটার উত্তর হবে ছাগল। ওকে, কি বিক্রি করে? ছাগল বিক্রি করে। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। মাসি পিসির মধ্যে গভীরভাবে গড়ে ওঠার কারণ কি? অর্থ উপার্জন করে বলে, দুইজনই বিধবা বলে, একসাথে ব্যবসা করে দেখে আহ্লাদের দায়িত্ব কাঁধে পড়ায়। তারা কিন্তু আগে দুজনকে দেখতে পারতো না, পরে আহ্লাদের দায়িত্ব কাঁধে পড়ার পরে তারা একসাথে মানে গভীর আসলে ইয়া হয়ে গেছে। ওকে, নেক্সট প্রশ্ন। মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? ধান বানা, কাঁথা সেলাই করা, ডালের বড়ি বেচা, অন্যের বাসায় কাজ করা। কোনটার সাথে সম্পৃক্ত ছিল না বলো? কাঁথা সেলাই করা, ডালের বড়ি বেচা, কোনটার সাথে সম্পৃক্ত ছিল না? তারা আসলে সব কিছুই করতো কিন্তু অন্যের বাসায় আসলে কাজ করতো না। ওকে, নেক্সট প্রশ্ন। আহ্লাদী ও বুড়া রহমানের কন্যা তারা দুজনেই কি? তারা দুজনেই হচ্ছে নির্যাতিতা। মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? কোনটা ছিল বলো? কোনটা মহামারীর অন্তর্ভুক্ত, অর্থাৎ কোনটাতে হচ্ছে আসলে মারা গেছে? কোনটাতে মারা গেছে? কলেরায় মারা গেছে, আমরা সকলে জানি। তারপর দেখো প্রশ্ন। মাসি পিসি গল্পটির নিচের কোন গল্প গ্রন্থে সংকলিত হয়েছে? প্রাগৈতিহাসিক, আজকাল, পরশুর গল্প, পরিস্থিতি নাকি সরীসৃপ? কোনটাতে আসলে? এটা হচ্ছে তোমাদের বইয়ে নাই যদিও, এটা হচ্ছে পরিস্থিতি। আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানে, নৌকায় করে, জোর খাটিয়ে, মামলা করে, কৌশল করে। কিভাবে নিয়ে যাবে? মামলা করে নিয়ে যাবে। তোমরা সালতি কি কি কাঠের তৈরি? সালতি হচ্ছে তাল বা শাল পাতার তৈরি। সালতি কিসের তৈরি? তাল বা শাল। তাল বা শাল। ওকে, 10 নম্বর প্রশ্ন। যে পূর্বাশা পত্রিকায় কখন মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়? এটা হবে 1352 বঙ্গ চৈত্র সংখ্যা। ওকে, নেক্সট আমাদের রেইনকোট। রেইনকোট হইলেই আমাদের গদ্য শেষ হবে ইনশাল্লাহ। সো চলো রেইনকোট শুরু করি। সো এগুলো আমাদেরকে মাস্ট পড়তেই হবে, মাস্ট পড়তেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো আমরা সৃজনশীল সাজেশন দেখি। সৃজনশীল সাজেশনে চলে আসি, আসো। রেইনকোট গল্পের প্রিন্সিপালের দেশদ্রোহিতার পরিচয় দাও। সো এখানে আসতে পারে কি, ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সে আসলে পাকিস্তানের কি দোসর, এবং যখন দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তার ডিপার্টমেন্টের বা তার অনুষদগুলোতে যে সমস্ত দেশপ্রিয় মানে দেশপ্রেমিক টিচাররা ছিল তাদেরকে সবাইকে কি তোমার মিলিটারির হাতে ধরিয়ে দেন এবং মিলিটারিতে তাদের বাসার ঠিকানা দিয়ে দেন, এবং পরবর্তীতে সেই বুদ্ধিজীবীদের আসলে হত্যা করা হয়। তাহলে 1971 সালে তোমার যে ঢাবির উপাচার্য ছিল তার এই কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি। এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের উপাচার্যর সাথে তোমার পঠিত রেইনকোট গল্পের কার মিল আছে? এটা গ নম্বরের প্রশ্ন আসলো। তাহলে উদ্দীপকের পঠিত কার সাথে মিল আছে? আফাজ উদ্দিন পিএইচডির সাথে মিল আছে। তাহলে ঘ নম্বরের প্রশ্ন আসতে পারে যে এই আফাজ উদ্দিন পিএইচডি বা রেইনকোট গল্পের যে প্রিন্সিপাল তার সাথে ঢাবির উপাচার্যর কোন ক্ষেত্রে মিল আছে? কোন ক্ষেত্রে মিল আছে? দেশদ্রোহিতার ক্ষেত্রে মিল আছে। তাহলে এই তোমার দেশদ্রোহিতার অংশটা কিন্তু লিখতে হবে। তাহলে প্রিন্সিপালের দেশদ্রোহিতার এই অংশটা কিন্তু তোমাকে লিখতে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। রেইনকোট গল্পে বর্ণিত মিলিটারি অত্যাচারের স্বরূপ ব্যাখ্যা করো। ওকে, বলা হলো যে ফুলপুর গ্রামে 1971 সালে পাকিস্তানি মিলিটারিরা তারা বেছে বেছে শিক্ষিত যে মানুষজনগুলা ছিল তাদেরকে উপরে রডের সাথে বেঁধে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করেছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং তারা যত শহীদ মিনার ছিল সব শহীদ মিনারকে কি করে দিয়েছে? ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে। তাহলে প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা হবে এইভাবে যে উদ্দীপকের মিলিটারি বাহিনী তোমার পঠিত রেইনকোট গল্পের যে অত্যাচার সেই অত্যাচারের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, এটা গ নাম্বারেও আসতে পারে, ঘ নাম্বারে আসতে পারো, সেটা আসলে বর্ণনা করো। হ্যাঁ,
সেটা আসলে কি করো, বর্ণনা করো। তারপরে 3 নম্বর প্রশ্নে রেইনকোট গল্পে বাঙালি যে সংগ্রামী চেতনা সেটার আসলে স্বরূপ ব্যাখ্যা করো। অর্থাৎ এটা আসতে পারে যে কাকে লিমন লিমন সেই লিমন কি করছে, লিমন মুক্তিযোদ্ধাকে বিভিন্নভাবে সাহায্য করত। লিমন মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করত, তাদের অস্ত্র সরবরাহের দিক নির্দেশনা, তাদের খাবার দাবার, রাজাকারদের তথ্য, পাকিস্তানি সেনাবাহিনীদের তথ্য, সব ধরনের তথ্য দিয়ে সে আসলে মুক্তিযোদ্ধাদের সহায়তা করত। তাহলে তোমার প্রশ্নটা আসতে পারে এইভাবে যে উদ্দীপকের লিমন তোমার রেইনকোট গল্পের কার সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে উদ্দীপকের মিলন তোমার গল্পের মিন্টু এবং নুরুল হুদার সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ। তখন তুমি নুরুল হুদা এবং মিন্টুর যে সংগ্রামী চেতনা সেগুলো কিন্তু লিখে দিবা। তারপরে উদ্দীপকের লিমনের সাথে তোমার পঠিত রেইনকোট গল্পের মিন্টুর বা রেইনকোট গল্পের নুরুল হুদার কোন ক্ষেত্রে মিল আছে সেটা আমরা দেখছি যে বাঙালির সংগ্রামী চেতনার দিকে কিন্তু মিল আছে। ওকে, তারপরে 4 নম্বরের ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে হবে, রেইনকোট গল্পের আলোকে পাকিস্তানি গণহত্যার দিকটি ব্যাখ্যা করো। তাহলে এটা আমাদের 1971 সালে কি হয়, 1971 সালে 25শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশের যে কোনো জায়গায় কি চালায়, হত্যাযজ্ঞ চালায়। তাহলে এটা তোমার ব্যাখ্যা করতে পারে এইভাবেও, গণহত্যার দিকটা আসলে ব্যাখ্যা করো। হ্যাঁ, ওকে, রেইনকোট গল্পের আলোকে দেশবাসীর আত্মত্যাগের দিকটা তুলে ধরো। তাহলে এই প্রশ্নটা কিভাবে হইতে পারে, সেই প্রশ্নটা হইতে পারে এমনভাবে যে উদ্দীপকের লিমন, একটু আগে বলছিলাম যে উদ্দীপকের লিমন যেভাবে সে কি করছে, উদ্দীপকের লিমন যেভাবে দেশ ত্যাগ মানে দেশের জন্য আত্মত্যাগ করেছে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাহায্য করা বা হচ্ছে তোমার তাদেরকে রাজাকারের খবর দেওয়া, পাকিস্তানি বাহিনীদের খবর দেওয়া, এই যে তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগটা কিভাবে রেইনকোট গল্পের মিন্টু এবং নুরুল হুদার সাথে সাদৃশ্যপূর্ণ সেই দিকটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই আত্মত্যাগের কাহিনীও কিন্তু আসতে পারে। ওকে, সো এই হচ্ছে আমাদের 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো এখানকার বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো আমরা একটু দেখি। প্রথমটা বলছে রেইনকোট গল্পের উর্দুর প্রফেসরের নাম কি ছিল? তাহলে রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? আকবর সাজিদ। ওকে, খ নাম্বার দেখো যে নুরুল হুদাকে মিলিটারি কেন নিয়ে গিয়েছিল? যে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক থাকায়, মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করায়, প্রিন্সিপালের সাথে ষড়যন্ত্র করায়। কোনটা হবে বলো? দেখো, প্রিন্সিপালের ষড়যন্ত্র নাকি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক থাকে? হুইচ ওয়ান? দুইয়ের এ, হ্যাঁ দুইয়ের এ। ওকে, তারপর বলো মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, রেইনকোট গল্পে উক্তিটি কার? রেইনকোট গল্পে উক্তিটা হচ্ছে দোকানদার। ওকে, উক্তিটা কার? দোকানদার। ওকে, রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কে? কেন? আঘাতের যন্ত্রণায়, দেশপ্রেমের উত্তেজনায়, নাকি পারিবারিক চিন্তায়? কোন কারণে হতে থাকে? এটা হচ্ছে তোমার দেশপ্রেমের উত্তেজনায়। মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মিসক্রিয়েন্ট বলতে মুক্তি ফৌজদের বোঝানো হয়েছে। তোমরা আবার দেশদ্রোহী দিও না। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠার কারণ কি? সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম, কুলিদের আস্তানা চেনা, গেরিলাদের সঙ্গে আতাত, নাকি হচ্ছে মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা? তাহলে কোনটা হচ্ছে? সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম, এটা কিন্তু হচ্ছে। নেক্সট, যে চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? আঘাত হয়ে যাওয়া, মৃত্যু নিশ্চিত জানায়, শরীরের অবসয়, মুক্তিযোদ্ধার সম্পর্কে গভীর ভাবনায়। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। রেইনকোট গল্পে রেইনকোটটা কার? রেইনকোটটা হচ্ছে মিন্টু। আচ্ছা, তারপর নেক্সট, মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? অসহ্য যন্ত্রণায়, অত্যাচারের, নাকি অমানবিক কষ্টের, নাকি স্রেফ উৎপাত? ওকে, স্রেফ উৎপাত।
রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? রাজাকারের দৌরাত্ম্য, গেরিলাদের আক্রমণ, নুরুল হুদার দেশপ্রেম নাকি হানাদারদের নিপীড়ন? রাজাকারদের দৌরাত্ম্য, গেরিলাদের আক্রমণ নাকি নুরুল হুদার দেশপ্রেম? সো এর মাধ্যমেই আমাদের গদ্যাংশ শেষ। এর মাধ্যমেই কি শেষ? গদ্যাংশ শেষ। ওকে, এর মাধ্যমেই গদ্যাংশ শেষ। গদ্যাংশ শেষ। সো গদ্যাংশ নিয়ে যদি আরও কারো কোনো ধরনের সমস্যা থাকে, এখন আমরা শুধু পদ্য পড়ব এবং সহপাঠ বাকি আছে, পদ্য প্লাস সহপাঠ। এবং এই পদ্য প্লাস সহপাঠের যে কোনো জায়গা থেকে এমসিকিউ হইতে পারে। সো আমরা এখানে শুধু সিকিউগুলোতে ফোকাস করব, কারণ আমি তোমাদেরকে মিথ্যা আশা দেখাতে চাচ্ছি না যে ভাইয়া আমার বোর্ডে যেগুলো আছে সেগুলো থেকেই 100% কমন পারবা না। এমসিকিউ এর মানে গদ্যের ক্ষেত্রে কিছুটা ধারণা করা যায় যে এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দিবে, কিন্তু পদ্য এবং সহপাঠে আসলে ধারণা করা যায় না, এখানে নতুন নতুন দিয়ে দিতে পারে। তো তোমরা এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার কিনা, তোমরা সব কিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 12টা 29 বাজে, মানে আমরা 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস নিয়েছি। সো একটু আমাকে জানাও, হ্যাঁ। আর তোমাদের জন্য আমরা 2 মিনিট আবার একটু ব্রেক দিলাম, একটু পানি খেয়ে আসি। এটা কেবল গদ্য শেষ হলো ভাই, এখন পদ্য আর সহপাঠ বাকি আছে। আচ্ছা, এটা কেন off করবো?
আচ্ছা, তো চলো আমরা সোনার তরীটা শুরু করি। হ্যাঁ, দেখো কি কি রিভিশন দিতে হবে সেগুলো তো মাস্ট বলে দিছি আমরা। এগুলো অবশ্যই 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 রিভিশন দিতে হবে। এগুলো অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে, মাস্ট। এগুলো নিয়ে কোনো কথা হবে না। ওকে, নেক্সট সৃজনশীল সাজেশন। সৃজনশীল সাজেশন দেখো, ব্যক্তি মানুষের অনিবার্য পরিণতি, মৃত্যু ও সৃষ্টিকর্মের অমরত্বের দিকটি ব্যাখ্যা করে। ধরো উদ্দীপকে কোনো কিছু দেওয়া থাকলো, সেটার সাথে তোমার মানুষের অমরত্ব যেটা, সেই অমরত্বর জিনিসটা ব্যাখ্যা করতে বলতে পারে। সোনাত্তরী কবিতায় রিক্ত কৃষকের অসহায়তার যে দিকটি সেটা হচ্ছে বলতে পারে। আর সোনাত্তরী কবিতায় অবলম্বনে মহৎ কর্মের যে গুরুত্ব সেটা বলতে পারে। 4 নম্বরে কি বলতে পারে, মানব সত্তার যে অনিবার্য পরিণতি সেটা বলতে পারে। এবং 5 নম্বরে বলতে পারে সোনাত্তরী গল্পের যে মূল ভাব, সেই মূল ভাবটা বিশ্লেষণ করো। ওকে, বিদ্রোহী কবিতা কী কী আসতে পারে, এটা তো আমরা বলছি সব ক্ষেত্রে এটা পড়তে হবে, এটার আসলে মাপ নাই, মানে সব ক্ষেত্রেই এটা আসলে পড়তে হবে, এটার আসলে মাপ নাই, এটা আমরা বলেছি। সো এইখানে দেখো, এখানে কী কী পড়তে হচ্ছে, সৃজনশীল সাজেশন যদি দেই, যে তোমার বিদ্রোহী কবিতার আলোকে অন্যায়, অত্যাচার ও অনিচারের বিরুদ্ধে কবি কিভাবে আপসহীন মনোভাব তুলে ধরেছেন সেইটা কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে বলবে। বি নম্বরে ব্যাখ্যা করতে বলবে যে কবির যে স্বীয় আদর্শ, সেই স্বীয় আদর্শে স্থির থাকা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করা, সেই আত্মনিয়োগের ব্যাপারটাও কিন্তু এখানে তুলে ধরতে বসে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতার আলোকে কবির যে বিদ্রোহী চেতনা, সেই বিদ্রোহী চেতনার যে স্বরূপ, সেই স্বরূপটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। আর 4 নম্বরে বলতে পারে বিদ্রোহী কবিতার আলোকে স্বীয় আদর্শে অটুট থাকার পাশাপাশি তোমার অপশক্তির কাছে মাথা নত না করার ব্যাপারটি বলতে পারে। এখানে ধরো ওই যে চির উন্নত মমশির, এই লাইনটা দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারে। সো এই জিনিসটাও একটু মাথায় রাখবা। ওকে, আমরা নেক্সট অংশে আসি। হ্যাঁ, যে প্রতিদান কবিতাটা দেখি। প্রতিদান কবিতাই হচ্ছে এটা। আচ্ছা, গেল। সৃজনশীল সাজেশন আসি। এখানে বলতে পারে যে প্রতিদান কবিতা অবলম্বনে ক্ষমা ও পরার্থপরতার গুরুত্ব ব্যাখ্যা করো, এটা হইতে পারে। যে স্বার্থপরতার বিপরীতে কবির প্রতিদানের স্বরূপ, সেই স্বরূপটা ব্যাখ্যা করো হইতে পারে। আবার প্রতিদান কবিতায় প্রকাশিত কবি চেতনার স্বরূপ যে বিশ্লেষণ করো, সেইটাও কিন্তু আসতে পারে। 4 নম্বর কি আসতে পারে, প্রতিদান কবিতার যে মূল ভাব, সেই মূল ভাবও কিন্তু আসতে পারে। এবং একই সাথে 5 নম্বর কিন্তু প্রতিদান কবিতার যে নিষ্ঠুর মানুষ, সেদের প্রকৃতিও বিশ্লেষণ কিন্তু আসতে পারে। ওকে, তারপর দেখো তাহারই পরে মনে, তাহারই পরে মনে তো আমরা দেখি, তাহারই পরে মনেতে হচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে, এগুলো রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই। আমরা এখানে সৃজনশীল সাজেশনটা দিতে পারি, সেটা হচ্ছে যে বিধৃত কবির বিচ্ছেদ বেদনা। ধরো যে কারো স্বামী মারা গেছে, এমন একটা উদাহরণ দিল, স্বামী মারা গেছে, এরকম একটা উদ্দীপক দিয়েও কিন্তু দিতে পারে। হ্যাঁ, যে স্বামী মারা গেছে, সেই স্বামী মারা যাওয়ার যে জিনিসটা, সেই জিনিসটাও কিন্তু এখানে আসতে পারে। যে স্বামী মারা গেছে, তারপরে স্বামী মারা যাওয়ার সাথে তোমার তারাই পারা মানে কীভাবে সম্পৃক্ত। তারপরে যেটা আসতে পারে যে প্রকৃত মানব মনের সম্পর্কের দিকটি, যে তোমার প্রকৃতির সাথে কীভাবে মানব মনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আছে সেটা বিশ্লেষণ করো। ওকে, এটা গেল 2 নম্বরে। তারপর 3 নম্বরে যেটা আসতে পারে সেটা হচ্ছে বেদনাবোধের যে পরিচয়, অর্থাৎ তোমার স্বামী মারা গেছে বা নিজ আত্মীয় মারা গেছে বা ছেলে মারা গেছে, তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখানে ফুটায় উঠতে পারে। তারপর দেখো তাহারই পরে মনে কবিতা অবলম্বনে মানুষের যে গতিময় স্বচ্ছন্দ জীবন, সেটার যে বিচ্ছেদ বেদনা, সেটারও প্রভাব বিশ্লেষণ করতে পারে। তারপর তাহারই পরে মনে কবিতার যে মূল ভাব, সেটা বিশ্লেষণ করতে পারে। তাহলে 18 বছর বয়সে কি কি বলতে পারে দেখো, এখানে আমি তোমাদেরকে পিডিএফ আজকের ক্লাসের ইয়াতে দিয়ে দেবো। হ্যাঁ, আজকের ক্লাসে যে সেখানে দিয়ে দিতে বলবো। রাতিম, রাতিম, আজকের ক্লাসের যে তোমার হচ্ছে থাকবে, সেখানে দিয়ে দিবে, সমস্যা নাই। সো সৃজনশীল দেখি এখানে কি আসতে পারে, 18 বছর বয়স কবিতা অবলম্বনে তারুণ্যের বৈশিষ্ট্য আলোচনা করা, যে তারুণ্যরা কী দেয়, প্রতিবাদ করে। ধরো এখানে তোমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 24-এর গণ অভ্যুত্থান আসতে পারে। 24-এর গণ অভ্যুত্থান, মানে গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন যেটা, সেই 24-এর ছাত্র আন্দোলন নিয়ে কিন্তু এখানে প্রশ্ন হইতে পারে। বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা নিয়ে কিন্তু এখানে প্রশ্নটা হইতে পারে, যে 18 বছর বয়স কীভাবে প্রভাব ফেলে। ওকে, তারপরে দেখো
18 বছর বয়স কবিতা অবলম্বনে 18 বছর বয়সী তারুণ্যের যে ঝুঁকি, সেই ঝুঁকিগুলোও আলোচনা করতে পারো, যে এই জীবন হচ্ছে কি ভয়ঙ্কর, অর্থাৎ এই জীবনে কি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা করতে হইতে পারে। তারপরে 18 বছর বয়স কবিতায় তরুণদের যে প্রাণ শক্তি, সে পরিচয় যেটা পাওয়া যায় সেটা ব্যাখ্যা করা যায়। 18 বছর বয়সের কবিতার যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্য কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। ওকে, ফেব্রুয়ারি 1969 আমরা দেখছি, এখানে এগুলা মাস্ট পড়তেই হবে, এগুলার কোনো বিকল্প নাই। তারপর দেখো সৃজনশীল সাজেশনে আমরা কী কী দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত অন্যায় অত্যাচার, সেটা বাঙালির আত্মত্যাগের বিষয়, সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। বা ফেব্রুয়ারি 1969 যে জাতিগত শোষণ এবং এর বিরুদ্ধে যে ধারাবাহিক সংগ্রাম, সেটা দিতে পারে। ফেব্রুয়ারি 1969 কবিতায় দাবি আদায়ে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের স্বরূপ ব্যাখ্যা করতে বলতে পারে। আর ফেব্রুয়ারি 1969 কবিতায় বাঙালির যে সংগ্রামী চেতনা, সেইটা ব্যাখ্যা করতে পারে। ওকে, আর বাঙালির জাতীয়তাবাদের চেতনা, সেইটা কিন্তু ব্যাখ্যা করতে বলতে পারে। সো এই জিনিসটাই কিন্তু তোমার কিসের, ফেব্রুয়ারি 1969-এর। আচ্ছা, সৃজনশীল সাজেশন আর কি কি আসতে পারে দেখো। কিংবদন্তির কথা বলছি, এখানে বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিবোধ যেটা আছে, যে তোমার হচ্ছে পলিমাটি সৌরভ পাওয়া যায়, সেই জিনিসগুলো দিতে পারে। পরাধীনতার বিপরীতে ঐতিহ্য সচেতন ও শিকড় সন্ধানী যে মানুষ, তাদের কথাটা এখানে বলে উঠতে পারে। আচ্ছা, তারপরে কিংবদন্তির কথা বলছি, কবিতায় বর্ণিত যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনার দিকটা ব্যাখ্যা করতে পারে, বলতে পারে। বা বাংলার ইতিহাস ঐতিহ্যের যে দিকটা, সেটাও ফুটে তুলতে পারে। আর বাংলার সংগ্রামী যে ঐতিহ্য, সেটা কিন্তু এখানে ফুটে উঠতে পারে। লাল সালুতে কী কী আসতে পারে দেখো, এটা তো মাস্ট করতেই হবে। সো লাল সালুতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সৃজনশীল সাজেশনে দেখো, ঠক ও ভণ্ড হিসেবে মসজিদের চরিত্র ব্যাখ্যা করতে পারো। এটা মাস্ট আসবেই, বুঝছো, এটা মাস্ট। মসজিদের চরিত্র কোনো না কোনো বোর্ডে আসবে। খালেক ব্যাপারী লেস দ্যান ইম্পর্টেন্ট, খালেক ব্যাপারী সব বোর্ডে আসবে না। আর লাল সালু উপন্যাসের তরুণ আক্কাসের বৈশিষ্ট্য, এটাও ধরো আসতে পারে, যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে উৎস, ধরো উৎস সিংহ, সেই উৎস সিংহ কি বলছে, উৎস সিংহ বলছে যে আমার গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করা দরকার, স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে আমি হচ্ছে একটা সমাজে একটা পরিবর্তন আনতে যাচ্ছি, এবং এই সমাজের পরিবর্তনটা যারা হচ্ছে কুসংস্কার প্রতিরোধ করবে। তখন এই জিনিসটা উদ্দীপকের উৎসর সাথে তোমার গল্পের কার মিল পাওয়া যায় সেটা লিখে দাও, তাহলে তোমার পঠিত উপন্যাসে কার মিল পাওয়া যায়, আক্কাস। সো আক্কাসের বৈশিষ্ট্যটা এইভাবে আসতে পারে। সো একজন হচ্ছে লয়াল কারো কথা বললো, যে উদ্দীপকের তোমার হচ্ছে কি কোন একটা মেয়ের নাম নেই, যে আবার ধরো রাবেয়া বসরি তার স্বামীর প্রতি অনেক অনুগত, তার স্বামী যা বলে সে তাই মানে, সে তার স্বামীর বাহিরে কখনোই যায় না। তাহলে উদ্দীপকের রাবেয়ার সাথে তোমার গল্পের কার উপন্যাসের কার মিল আছে, রহিমার মিল আছে, তখন রহিমার ব্যাখ্যা করতে পারে। অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবণতা মানুষের চিরন্তন ধর্ম, এটা কার আলোকে বিশ্লেষণ করো, মোদি যেভাবে সততা তারপরে ভণ্ডামি করছে, সেই জিনিসগুলোও কিন্তু এখানে ব্যাখ্যা করতে বলতে পারে। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ভাইয়া তরঙ্গ শীটটা করলে কি পরীক্ষায় কমন পাবো? তরঙ্গ শীটটা করলে পরীক্ষায় অবশ্যই কমন পাবা, কিন্তু এখানে আমি তোমাদেরকে যেই কয়েকটা হচ্ছে ওই যে পাওয়ার প্লে ক্লাসে যে কয়েকটা তোমাদের পড়াইছিলাম, সেই জিনিসগুলো একটু করে নাও। ওকে, সো এরপর আমরা আসো সিরাজউদ্দৌলা পড়ি। সিরাজউদ্দৌলা এগুলো মাস্ট রিভিশন দিতে হবে। সৃজনশীল সাজেশনে একটু দেখি, সৃজনশীল সাজেশন কি বলছে। স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজউদ্দৌলার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের দিকটা ব্যাখ্যা করতে হবে। নবাব সিরাজউদ্দৌলার যে দেশপ্রেম, সরলতা, অদূরদর্শিতা, সেটাও ব্যাখ্যা করতে বলতে পারে। মীর জাফরের যে বিশ্বাসঘাতকতা, সেটা বলতে পারে। ঘসির বেগমের ঈর্ষাপরায়ণ, লোভ, ক্ষমতা লিপ্সা, এটা আসতে পারে। আর হচ্ছে মোহাম্মদী বেগের যে কৃতজ্ঞ আচরণ, সেটা কিন্তু চলে আসতে পারে। ওকে, সো এই হচ্ছে আমাদের সৃজনশীলের শেষ অংশ। সো তোমরা যারা যারা কমার্সের আসো, আমাদের ডিইউ মিশন FBS 1.0-তে ভর্তি চলছে। যারা যারা এখনও ভর্তি হন, তোমরা এনরোল করে ফেলবা আজকেই। সো সকলের পরীক্ষা ভালো হোক, সুস্থ হোক, সকলের জন্য শুভকামনা। আর পরীক্ষার আগের রাত্রে কী করতে পারো না করতে পারো, সেই অনুযায়ী আমরা একটা সাজেশন ইনশাল্লাহ আজকে গ্রুপে পোস্ট করে দেবো। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।